তো শুরুতে আপনারা আমাকে বলবেন এই যে ওয়ার্ডটা, প্রেপোজিশন যে ওয়ার্ডটা, এটা কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবেন? এই যে প্রেপোজিশন যে শব্দটা, হ্যাঁ, এটা আমরা অনেকে প্রিপোজিশন বলি, উচ্চারণ হচ্ছে প্রেপোজিশন। আপনারা আমাকে বলবেন এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। হ্যাঁ হ্যাঁ, এটা একটা নাউন। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কেন নাউন? কেন নাউন? কারণ আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে। পার্টস অফ স্পিচের 8টা পার্টের এক একটা করে নাম আছে, তেমনি একটা নাম হচ্ছে গিয়ে প্রেপোজিশন। তো সেই নাম অনুযায়ী আমরা এটাকে কি বলবো? নাউন। এবার বলেন প্রেপোজিশন ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? পাবেন না? সবাই জানেন, প্রেপোজিশনাল। ওকে, তো প্রেপোজিশন ওয়ার্ডটার পরে আপনি একটা এল লাগাই দিবেন, প্রেপোজিশনাল হয়ে যাবে। এইটাই হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ফর্ম। আচ্ছা, যাদের আশেপাশে শব্দ হচ্ছে, হ্যাঁ, প্লিজ একটু মিউট করে রাখবেন। তো আসলে আমরা প্রেপোজিশন নিয়ে কথা বলা শুরু করে দেই। প্রথমে আমরা বেসিক কনসেপ্ট অ্যাবাউট প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশন সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা দেখে নেব আমরা। তো আসেন, লেটস গেট স্টার্টেড। তো আমরা যেটা লিখতেছি এটাকে বলা হয় অ্যাকর্ডিং টু টিজি। টিজি মানে কি বাবা? আবার বলেন না স্যার, টিতে তাসলিমা, জিতে গিয়াস। তাসলিমা গিয়াস নাই, টিজি মানে হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার। পুরোনো দিনের গ্রামার বা ট্র্যাডিশনাল গ্রামার আপনাকে আমাকে শিখিয়েছে যে প্রি মানে হচ্ছে ইন ফ্রন্ট অফ, বাংলায় যদি বলেন পূর্বে, আর পজিশন এর বাংলা হলো অবস্থান। সো ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী প্রেপোজিশন মানে হলো পূর্বে অবস্থান। সুতরাং আমরা যেটা জানতেছি আর কি, এটাকে আপনি 1 নাম্বার রুলও বলতে পারেন। আমাদের আজকের আলোচ্য বিষয় 1 নাম্বার রুল, যে প্রেপোজিশন অবশ্যই পূর্বে অবস্থান করে। কার পূর্বে? সাধারণত সেটা নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ক্লজ অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে। তবে আমাদের ভাই বোনেরা ছোটবেলা থেকে যে জিনিসটা জেনে আসছিলেন, তারা হচ্ছে শুধুমাত্র জেনে আসছেন যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। আসলে প্রেপোজিশন কোথায় বসে? নাউনের পূর্বে বসে, প্রোনাউনের পূর্বে বসে, নাউন ক্লজের পূর্বে বসে, নাউন ফ্রেজের পূর্বে বসে। ক্লজ এবং ফ্রেজ নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো আমি জাস্ট একটু উদাহরণ দিই, উদাহরণটা দেখলে ইনশাল্লাহ আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা বলেছিলাম উদাহরণের সমার্থক শব্দ হচ্ছে ভিজ, মনে আছে ডেফিনেটলি। আচ্ছা, ধরেন আমি লিখলাম আই লিভ ইন ঢাকা। বলেন তো ইন প্রেপোজিশনটা কোথায় বসে? নাউনের সামনে। 2, এখন আমি বলতে পারি আই অ্যাম, আমরা লেখার সময় লিখি ইন্টারেস্টেড, কিন্তু উচ্চারণটা হচ্ছে ইন্টারেস্টেড। আই এম ইন্টারেস্টেড ইন হার, আমি তাকে নিয়ে ইন্টারেস্টেড। এখন দেখেন, আমি এখানে লিখতে পারতাম আই এম ইন্টারেস্টেড ইন রূপা, আই এম ইন্টারেস্টেড ইন মাই ওয়াইফ, আই এম ইন্টারেস্টেড ইন খাদিজা, আই এম ইন্টারেস্টেড ইন, জাস্ট মেয়ের নাম বলতেছি যেহেতু মেয়ে লেখা আর কি। হ্যাঁ, তো দেখেন এই যে আমি একটা দেখেন মেয়ের নাম না লিখে তার নামের পরিবর্তে হার লিখছি, তাহলে এটা কি জিনিস জানো দাদা? প্রোনাউন। তাহলে দেখেন তো, প্রেপোজিশন নাউনের পূর্বে বসে, প্রোনাউনের পূর্বে বসে। এখন আমরা দেখব সেটা কিসের পূর্বে বসবে? নাউন ক্লজের পূর্বে। তাহলে আমি বলতে পারি আই অ্যাম ইন্টারেস্টেড, এই শব্দ হচ্ছে কার? রেডমি 10C কে? আপনি মিউট করেন প্লিজ। দেখেন আই এম ইন্টারেস্টেড ইন হোয়াট হি সেইজ। এই যে দেখেন ইন একটা প্রেপোজিশন, হোয়াট হি সেজ, সে যা বলে আমি তার প্রতি ইন্টারেস্টেড। ওকে, তাহলে এই যে দেখেন সে যা বলে, এতটুকু হচ্ছে একটা ক্লজ। ক্লজ এবং ফ্রেজ নিয়ে সামনে ডিটেলস আলোচনা হবে। আপাতত বলি ক্লজ মানে হলো একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট আর ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে। এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে এবং পুরো একটা গুচ্ছ আছে, তাই এটা একটা ক্লজ। এই ক্লজটা কোথায় বসছে? প্রেপোজিশনের পূর্বে। সো এটা একটা নাউন ক্লজ।
তাহলে দেখেন প্রেপোজিশন নাউনের পূর্বে বসে, প্রোনাউনের পূর্বে বসে, ইভেন নাউন ক্লজের পূর্বে বসে। এখন আমরা দেখবো, আমি এভাবে বলতে পারি আই এম ইন্টারেস্টেড ইন হিজ সাবজেক্ট নলেজ। আমি তার যে সাবজেক্ট নলেজ এটার প্রতি ইন্টারেস্টেড। দেখেন এখানে 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড আছে, এখানেও একগুচ্ছ ওয়ার্ড আছে। যখন একগুচ্ছ ওয়ার্ডের সাবজেক্ট আর ভার্ব থাকে তাকে বলা হয় ক্লজ, আর যদি সাবজেক্ট এবং ভার্ব একসাথে না থাকে তাকে বলা হয় ফ্রেজ। সো এটা একটা ডেফিনেটলি ফ্রেজ। কোথায় বসছে? প্রেপোজিশনের পরে বসছে। ওকে, তাহলে এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। সো হোয়াট উই হ্যাভ লার্নড till now is that after preposition you can input a noun, pronoun, noun clause or noun phrase. প্রেপোজিশনের পরে আপনি একটা নাউন, প্রোনাউন, নাউন ক্লজ বা নাউন ফ্রেজ লিখতে পারবেন। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ ফিল ফ্রি টু আস্ক। বলুন। ফ্রেজ আর ক্লজ নিয়ে সামনে আলোচনা হবে। আজকে যদি এই ফ্রেজ আর ক্লজ নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমার প্রেপোজিশনটা হ্যাম্পার্ড হয়ে যাবে। আমি হালকা একটু জাস্ট বলে রাখি আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি এখানে একটু লিখে দিই, তারপর প্রশ্নটা করেন। মাথায় রাখবেন আমি সংক্ষেপে, আচ্ছা লিখে দিই, সংক্ষেপে না পুরোটাই লিখলাম। ফ্রেজ হলো একগুচ্ছ ওয়ার্ড, একগুচ্ছ ওয়ার্ডস। আহা, শব্দ হচ্ছে কার? আহার, এটা কার রে বাবা? ইয়ামিন হোসাইন, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে, গাড়ির আওয়াজ আসতেছে, একটু মিউট করেন প্লিজ। আপনাদেরকে মানে বললেও যদি আপনারা না বুঝেন তাহলে তো বিপদ। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। দেখেন, আমি চেয়েছিলাম আপনারা আমার সাথে ইন্টারঅ্যাক্টিভ থাকেন, আপনারা তো বুঝেন না, মাঝে মাঝে করেন কি। এবার দেখেন আপনি চাইলেও আর কথা বলতে পারবেন না, এই একটা সমস্যা হয়ে গেল। এই মানে ক্লাসের মাঝখানে আপনি যখন কথা বলবেন তখন শুধু হচ্ছে কি আনমিউট করে কথা বলবেন ভাই, তারপর আবার মিউট করবেন। আমি আলোচনাটা করি, এরপর আপনাদেরকে আবার কথা বলতে দিব। তো দেখেন ফ্রেজ হলো একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একত্রে বা একসাথে থাকে না। অন্যদিকে ক্লজ হলো একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসাথে থাকে বা একত্রে থাকে। এখন প্রশ্ন করতে পারেন, ভাই ফাইনাইট ভার্ব আবার কি? যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। তাহলে দেখেন ক্লজ হলেও সেখানে একগুচ্ছ ওয়ার্ডস হয়, ফ্রেজ হলেও সেখানে একগুচ্ছ ওয়ার্ডস হয়। পার্থক্যটা হচ্ছে ক্লজের সাবজেক্ট এবং ভার্ব একসাথে থাকে, ফ্রেজের সাবজেক্ট অথবা ভার্ব একসাথে থাকে না। তো খেয়াল করেন, আমি যদি এতটুকু বলি হোয়াট হি সেজ, এখানে কিন্তু 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড হয়ে গেছে। একগুচ্ছ হওয়ার জন্য জাস্ট দুটো ওয়ার্ড লাগে, তিনটা হয়ে গেছে। তার মানে এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে। এখানে দেখেন হি নামের একটা সাবজেক্ট আছে, আর সেজ দেখে আমরা প্রেজেন্ট টেন্স চিনতে পারতেছি। টেন্স চেনা গেলে সেটাকে ফাইনাইট ভার্ব বলা হয়। এই যে একটা ফাইনাইট ভার্ব আছে, সো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকলে তাকে কি বলা হয়? ক্লজ বলা হয়। এটা একটা ক্লজ, এই ক্লজটা প্রেপোজিশনের পরে বসছে, এটাকে নাউন ক্লজ বলা হয়। নাউন ক্লজ কেন, এটা নিয়ে আমি ব্যাখ্যা এখন করতে পারছি না, ঠিক আছে? আপাতত মাথায় রাখেন প্রিপোজিশনের পরে কোনো ক্লজ থাকলে সেটা নাউন ক্লজ হয়, প্রিপোজিশনের পরে কোনো ফ্রেজ থাকলে সেটা নাউন ফ্রেজ হয়। সামনে এই বিষয়ে মানে ক্লজ ফ্রেজের ক্লাসে ডিটেইলস আলোচনা করব আমরা। ওইখানে গিয়ে আমরা আবার শিখবো ক্লজ হচ্ছে গিয়ে 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ফ্রেজ হচ্ছে গিয়ে আবার 7 প্রকার। এগুলো আমরা আলোচনা করব ভাই। হ্যাঁ, আজকের ক্লাসে সম্ভব না, আমরা তো আজকে প্রিপোজিশন নিয়ে কথা বলতেছি। আচ্ছা, এই দেখছেন আপনাদেরকে মিউট করে রাখলে আমার কষ্ট লাগে, আপনারা বুঝেন না। আমি বলতেছি যে ইয়ামিন ভাই আপনার সাউন্ড আসতেছে কিন্তু আপনি তো, আচ্ছা এবার আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। কথা বলার পর সাথে সাথে আপনারা মাইক্রোফোন বাটনে একটা চাপ দিয়ে আবার মিউট করে দিবেন, তাহলে আপনার আশেপাশে একটা শব্দ হলে, আওয়াজ হলে, অনাকাঙ্ক্ষিত কিছু আনওয়ান্টেড সাউন্ড চলে আসে। হ্যাঁ, আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? স্যার প্রশ্নটা ছিল যে ওই হার ইন হার এটা দিচ্ছেন না, হার হুম হুম হুম
হ্যাঁ বলেন। ওই হ্যাঁটা তো অনেক সময় ওই পজিটিভ কেস যদি হয় হুম, তখন কি? না এটা পজিটিভ না ভাই, এই যে পজিটিভ হলে তারপর একটা নাউন থাকতো, আমি তো বলি নাই হার ফাদার হার মাদার, আমি শুধু হার বলছি। যেমন মাই একটা তখন পজিটিভ। স্যার না, আমি এর প্রশ্ন স্যার আমার এটা না, হ্যাঁ বলেন। যদি ওখানে হারের পরে যদি কোন একটা নাউন থাকতো তখন কি প্রেপজিশন বসবে কিনা? হ্যাঁ বুঝতে পারে, আই এম ইন্টারেস্টেড ইন হার হেয়ার, আই এম ইন্টারেস্টেড ইন হার আইজ, আমি তার চোখের প্রতি ইন্টারেস্টেড, হতে পারে তো, সমস্যা নাই। কিন্তু স্যার আপনি তো ওই কাকে বলে দেখার সময় নাউন প্রোনাউন বা নাউন ক্লোজ বা নাউন প্রেস লেখছেন। হ্যাঁ, তো হার আইজ কি? হার আইজ তো একটা নাউন ফ্রাইজ। আমি যদি বলি কি বললেন আপনি এটা, আই এম ইন্টারেস্টেড ইন হার আইজ, তো হার আইজ একগুচ্ছ ওয়ার্ড কিনা তাই বলেন? একগুচ্ছ ওয়ার্ড। এই শুধু হার আইজ এই একগুচ্ছ ওয়ার্ডের মধ্যে সাবজেক্ট আর ভার্ব একসাথে আছে? নাই তো। তাহলে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এই যে নাউন ফ্রেজ বসছে। আপনার প্রস্তুত তো পেয়েছেন? আপনার স্যার এটা তো ইয়ে হচ্ছে পজিটিভ কেস হয়ে যাচ্ছে। আপনি পজিটিভ কেস কেন ধরছেন? আপনাকে আন্ডারলাইন পুরোটা একসাথে ধরতে হবে তো। আমি কি শুধু এতটুকুতে আন্ডারলাইন করছি? আর আপনি বুঝেন না কেন? দেখেন, আমি যদি বলি she is interested in my, তাহলে এটা জীবনে বাক্য হবে? সে আমার ইন্টারেস্টেড হয়েছে, নাকি বলতে হবে মাই ফাদার, মাই মাদার, মাই সান, মাই আইজ? আপনি শুধু মাই দিয়ে কি কখনো বাক্য হবে? পজিটিভ কি কখনো একা আসে? পজিটিভের পর পজিটিভ অ্যাডজেক্টিভ হলে এরপর অবশ্যই একটা নাউন লাগবে। দেখেন, আপনি শুধু আই কে একা লিখতে পারবেন যে আই উইল গো, আপনি কি কখনো বলবেন নাকি যে ভাই মাই উইল গো? আপনি মাইকে সিঙ্গেল ওয়ার্ড কেন ধরতেছেন? মাই তো কখনো একটা ওয়ার্ড হতে পারে না। আর যদি পজিটিভ হয় সেটা তো একটা ওয়ার্ড নাই, সেটা অবশ্যই একটা নাউন থাকবে। আপনার প্রস্তুত পান নাই নাকি? আচ্ছা ভাই, আপনি যদি বলেন এই যে হি থিংস অ্যাবাউট, এই যে আমি ইন না লিখে অ্যাবাউট লিখলাম, হার, আমি শুধু হার বলি তাহলে এটা জীবনে পজিটিভ না, কারণ পজিটিভ কখনো একা আসে না। পজিটিভের পরে অবশ্যই একটা কি থাকতে হয়? পজিটিভের পরে অবশ্যই একটা নাউন থাকতে হয়। আমি যেখানে নাউন লিখি নাই তাহলে এটা পজিটিভ হয় নাই, কিন্তু যখন আমি নাউন লিখবো, যেমন হি থিংস অফ হার ওয়েলথ, সেই মেয়েটার সম্পত্তি নিয়ে থিংস করে বা চিন্তা ভাবনা করে, তখন তো আপনি হারকে একটা ওয়ার্ড বলতে পারেন না, কারণ দুটো মিলে একসাথে সংযুক্ত শব্দ। আপনি শুধু আমি যদি বলি আমার বাবা একজন ডাক্তার, এখন আপনি যদি শুধু আমার অংশটা ধরেন, এটা তো আমার না, আমার বাপ, একটা অংশ ধরলে হবে না তো, বুঝতে হবে বিষয়টা। আচ্ছা, আমি আপনাকে বুঝাতে পেরেছি কিনা ভাইজান? স্যার আরেকটা একটু প্রশ্ন করতে, যদি মানে পজিটিভ কেসটা না থাকে হ্যাঁ তখন তো এটা হচ্ছে যে ওই প্রোনাউন। হ্যাঁ, পজিটিভ কেসটা না থাকলে, আমি বুঝতে পারছি। দেখেন, আপনার সমস্যাটা আমি বুঝছি এবার। দেখেন, একটা প্রোনাউনের 5টা ফর্ম থাকে। প্রথম ফর্মটার নাম সাবজেক্টিভ, এরপর একটা অবজেক্টিভ, এরপর একটা পজেসিভ কেস বা পজেসিভ অ্যাডজেক্টিভ। কেউ কেউ এটাকে পজেসিভ কেস বলে, কেউ কেউ এটাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। এরপরে হচ্ছে রিফ্লেক্সিভ, এরপরে হচ্ছে ডাবল পজেসিভ, ডিপি লিখলাম, যেমন আই, মি, মাই, মাইসেলফ, মাইন। এই আমার টপিক থেকে দেখবে কমপক্ষে 10 মিনিট মানে আমি নষ্ট করে ফেললাম। উত্তর না দিলে ভাববেন স্যার পারে না। উত্তর দিতে গিয়ে কি ঘটনাটা ঘটছে জানেন? আমরা টপিকের থেকে 10 মিনিট কমে গেল। দেখেন, আমি যদি বলি হি কেম হিয়ার ফর মি, মি হচ্ছে প্রোনাউন, কিন্তু আমি যদি এভাবে বলতাম হি অর শি, হি কেম হিয়ার ফর মাই, বলেন এটা জীবনে লেখা সম্ভব? লেখা যাবে? হি কেম হিয়ার ফর মাই জীবনে হবে না। তার মানে দেখেন, অবজেক্টিভ হলে এটা তো অবশ্যই এটা একটা প্রোনাউন, আর পজিটিভ হলে সে কখনো একা আসে না, ওটা নাউন নিয়ে আসে। তাহলে আমি বলতে পারি হি কেম হিয়ার ফর মাই ফাদার। আর আপনি যে জায়গাটাতে মানে বোকামি করে ফেলছেন বা বুঝতে পারেন নাই, সেটা হচ্ছে শি সাবজেক্টিভ, অবজেক্টিভ হলো হার। খেয়াল করবেন, এটার পজিটিভ হচ্ছে হার, আপনি এই জায়গাতে মানে বিপদে পড়ছেন। রিফ্লেক্সিভ হচ্ছে হার সেলফ, ডাবল পজিটিভ হচ্ছে হার্স। আপনি যেই বিপদটায় পড়ছেন সেটা হচ্ছে আপনি এই হার আর এই হারকে এক ভাবতেছেন। মি আর মাই যেমন এক না, এই হার এবং এই হার এক না। এই হার হলো অবজেক্টিভ প্রোনাউন আর এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন একা আসে, এই যে দেখেন একা আসছে,
পজেসিভ প্রোনাউন হলে তারপর একটা নাউন আসে, এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলেছিলাম, যে ক্লাসে আমি প্রোনাউন নিয়ে কথা বলছি। সম্ভবত এই ভাইটা প্রোনাউনের ক্লাস মনে মিস করছেন নাকি, না ছিলেন ভাই? পাইছি স্যার, পাইছি ভাই। আচ্ছা আচ্ছা, এখন কি ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি হাতটা বলিলাম স্যার। আচ্ছা আচ্ছা, আপনি এই জায়গাতে বিপদে পড়ছেন আর কি। তাহলে আসেন আমি এই দুটো পেজকে ডিলিট করে দেবো। হ্যাঁ আমি আমার, আচ্ছা আপনারা স্ক্রিনশট যদি দিতে চান, আপনারা যদি স্ক্রিনশট দিতে চান তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন। এই এতটুকু একটু স্ক্রিনশট দিয়ে নেন। কুইক, ফাস্ট হতে হবে, আজকে বিশাল লম্বা আলোচনা আছে। পাইছি স্যার। আচ্ছা ওকে, এবার পরের পেজে আসেন। এগুলো মনে হয় লাগবে না, আমি এটা ডিলিট করে দেবো আর কি, কারণ বেসিক আলোচনার পরে, কারণ আমি পরবর্তীতে স্লাইড দেখাতে গিয়ে আবার বারবার এখানে চলে আসবে। আচ্ছা ওকে, আমি এখন এই দুটো পেজ ডিলিট করে দেবো। হ্যাঁ এই দুটো পেজ আমার লাগবে না। আচ্ছা আসেন, তাহলে এতটুকু ছিল হচ্ছে গিয়ে যে প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট বসে। আপনাকে কেউ যদি প্রশ্ন করে প্রিপোজিশনাল অবজেক্ট কাকে বলে বা প্রিপোজিশনাল অবজেক্ট কি, দেখেন এই যে প্রিপোজিশনের পরে কি বসছে, নাউন, প্রোনাউন, নাউন ক্লজ বা নাউন ফ্রেজ, এটার একটা নাম আছে। নামটা কি ভাইজান? এটার নাম হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। কেউ যদি আপনাকে প্রশ্ন করে প্রিপোজিশনাল অবজেক্ট কাকে বলে, আপনি বলবেন প্রিপোজিশনের পরে যে নাউন, প্রোনাউন, নাউন ক্লজ বা নাউন ফ্রেজ বসে তাকে প্রিপোজিশনাল অবজেক্ট বলে। আচ্ছা আমাদের 15 জন থেকে 13 জন হয়ে গেলেন না? আচ্ছা দেখেন, তাহলে আমরা রুল নাম্বার 1 দেখেছিলাম। 1 নাম্বার রুলে আমরা কি দেখলাম? আমরা 1 নাম্বার রুলে দেখলাম প্রিপোজিশনের পরে নাউন, প্রোনাউন, নাউন ক্লজ অথবা নাউন ফ্রেজ বসে। এবার আমরা 2 নাম্বার রুল দেখব। এটার সামনে কয়েকটা স্টার মারবেন, সুপারস্টার একটা রুল, খুব কাজে লাগে। তারা কি একটু বলেন তো আপনাদের সাথে অ্যাডভার্বের ক্লাসটা কি নেওয়া হয়েছিল? আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ। জিয়াদ ভাই আছেন? জি স্যার। আচ্ছা জিয়াদ ভাই অ্যাডভার্বের ক্লাস করছিলেন? অ্যাডভার্বের ক্লাস করছিলেন ভাই? আজকে প্রথম, জি স্যার। আজকে ক্লাস করতে হবে, আজকে প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আরাফাত ভাই না? আচ্ছা খেয়াল করেন। আচ্ছা সমস্যা হবে না ইনশাল্লাহ, আমিও বিশ্বাস করি আপনাদের প্রবলেম হবে না। সেটা হচ্ছে দেখেন, এই তথ্যটা মাথায় রাখেন, প্রিপোজিশন এর পরে প্রিপোজিশনাল অবজেক্ট না থাকলে, তাহলে দেখেন প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট না থাকলে সাধারণত উক্ত প্রিপোজিশনটি অ্যাডভার্ব অফ প্লেস হয়ে যায়। এখন অনেকে প্রশ্ন করবে যে দাদা অ্যাডভার্ব অফ প্লেস কি? দেখেন আমি আপনাদেরকে অ্যাডভার্বের ক্লাসে দেখিয়েছিলাম যে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতবার ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়। ধরে নেন আমি বললাম একটা ভার্বকে প্রশ্ন করতেছি কোথায়, এই প্রশ্নের উত্তরে আপনি যা পাবেন সেটা কি হবে ভাই? অ্যাডভার্ব অফ প্লেস হবে। এখন আমরা একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আপনারা মেবি এরকম একটা রুল পড়ছেন যে ধরেন এটা একটা রুম, ধরেন এটা একটা রুম। আমরা একটা প্রিপোজিশনের ব্যবহার শিখেছি, যদি বাহির থেকে ভেতরে কোনো কিছু প্রবেশ করে তাহলে প্রিপোজিশন লিখি আমরা ইনটু, আর যদি ভেতর থেকে বাইরে যায় তাহলে প্রিপোজিশনটা হয় কি ভাই? আউট অফ। তবে এন্টার, অনেকে ইন্টার বলে, উচ্চারণ হচ্ছে এন্টার। এন্টার এর পরে আপনি ইনটু লিখতে পারবেন না যদি সেটা প্রবেশ করা বোঝায়। প্রবেশ করা বোঝালে এন্টারের পরে ইনটু বসে না, কারণ এন্টার মানেই প্রবেশ করা, এরপরে ইনটু লিখলে সেটা বাহুল্য দোষ হবে। তবে হ্যাঁ, আপনি যদি কোনো চুক্তিতে কেউ প্রবেশ করে বা কোনো গ্রুপে প্রবেশ করে বা কোনো কি বলা যায় এগ্রিমেন্টে কেউ প্রবেশ করে,
সেক্ষেত্রে এন্টার এবার ইন্টু বসতে পারে, তবে বাহির থেকে ভেতরে প্রবেশ করা বোঝালে সেক্ষেত্রে কখনো ইন্টু বসবে না। আচ্ছা আসেন এবার আমি আপনাদেরকে যে উদাহরণটা দেখাবো বা যে নিয়মটা বলবো সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে প্রিপোজিশনাল অবজেক্ট বসে, যদি না বসে তখন আপনি তাকে অ্যাডভার্ব বলবেন। কেন অ্যাডভার্ব বলবেন আমরা একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণের ইংরেজি হচ্ছে ভিজ, হ্যাঁ এক্সাম্পল বলতে পারেন। যেমন আমি যদি বলি হি কেইম, সে এসেছিল, দেখেন এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভাই সে এসেছিল তো বুঝলাম, কোথায় এসেছিল, এখন উত্তরে আমি যদি বলি হিয়ার, এইখানে এসেছিল, তাহলে এই হিয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ প্লেস, দেখেন এটা একটা স্থান বোঝাচ্ছে। এখন আমি আবারও বললাম হি কেইম, সে এসেছিল, আপনি প্রশ্ন করলেন যে ভাই কোথায় এসেছিল, উত্তরে আমি বললাম ইনটু, এরপর ফুল স্টপ দিয়ে দিলাম, আর কিছু বললাম না। হি কেইম ইনটু, তাহলে বাংলা কি হলো, সে এসেছিল, কোথায় এসেছিল, ইনটু মানে হচ্ছে ভিতরে। এই যে কোথায় প্রশ্নের উত্তরে ইনটু পেলেন, ইনটুটাকে আর আমরা চাইলেও প্রিপোজিশন বলতে পারবো না, এটা হয়ে গেছে অ্যাডভার্ব অফ প্লেস। বোঝা গেছে কিনা প্লিজ? আশরাফুল ভাই, আসলে বোঝা গেছে ভাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এটাকে আফরাসুল কি জানি, এটা গাইয়ুম। জি জি স্যার, আফসারুল গাইম স্যার। ও আচ্ছা আচ্ছা, আফসারুল গাইয়ুম, বাংলা অর্থ কি ভাই নামটা? চমৎকার নাম, জানেন না না? আচ্ছা, তাহলে দেখেন আমরা প্রিপোজিশন দুটো জায়গা দেখলাম। যদি এরপরে নাউন প্রোনাউন থাকে তাহলে সে প্রিপোজিশন, নাউন প্রোনাউন না থাকলে সে কি ভাই, অ্যাডভার্ব। এইবার আসেন প্রিপোজিশনের 3 নাম্বার রুল। যদি আপনি কখনো দেখেন একটা ডিটারমিনার আর একটা নাউন, এর মাঝখানে একটা প্রিপোজিশন চলে আসছে, তাহলে বুঝবেন এই প্রিপোজিশনটা হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ। কি রে, এটা কি হলো? এটা তো আমরা এইভাবে লিখছিলাম, নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। আল্লাহ, লেখা মুছে যাচ্ছে কেন? তাহলে যেটা আমরা বললাম আর কি, দেখেন ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি প্রিপোজিশন থাকে তাহলে সেই প্রিপোজিশনটা কি হয়ে যায় ভাই, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন বিপদে পড়বে সেই ভাই বোনেরা যারা ডিটারমিনার চেনে না। দেখেন আমরা বলেছিলাম, লেখা মুছে যাচ্ছে, দেখেন ডিটারমিনার কি, আমরা বলেছিলাম ডিটারমিনার মানে হলো, আজিব তো, লেখা মুছে যাচ্ছে কেন? আমরা বলেছিলাম ডিটারমিনার মানে হলো দুনিয়াতে যত সংখ্যা আছে সব সংখ্যা। ডিটারমিনার মানে হলো যত পরিমাণ আছে। একটু চেক করতে হয়। আচ্ছা, আমরা একটু চেক করে জানাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ দেখি এরকম হচ্ছে কেন। ভাই মানে আমি লিখতেছি সাদা অন্য কালার, এরপরে নিচে নামতেছে, লেখা মুছে যাচ্ছে অটো। ভাই বোর্ডে আমি লিখতেছি এক কালার হচ্ছে, হ্যাঁ লিখতেছি এক কালার হয়ে যাচ্ছে আরেক কালার ভাই, বুঝছেন? এরপরে দেখেন লিখলাম সংখ্যা, এরপরে লিখলাম পরিমাণ, বুঝছেন? যে পরিমাণের ওই অংশগুলো এটার উপর চলে আসলো। মানে আমি যে সংখ্যা লিখতেছি, পরিমাণ লিখলাম, এই যে এখন হচ্ছে, সমস্যা নাই, হ্যাঁ একটু পর পর এরকম হচ্ছে আর কি। সমস্যা নাই, এটা অ্যাডজাস্ট করে নাকি এসি, এসির জন্য সমস্যা হচ্ছে কি? এসির জন্য তো স্যার সমস্যার কথা না, এসি তো হ্যাঁ হ্যাঁ, হাতের কোনো হচ্ছে কিনা। না না, হাতে লাগলে তো এই লেখার কালার চেঞ্জ হবে না। তারপর হচ্ছে এক জায়গায় লেখা আরেক জায়গায় যাবে কেন? হ্যাঁ হ্যাঁ, দুই পিঠ দিয়ে লেখা যায়, লেখলে তো সমস্যা।
এটা নোটে সমস্যা হলে তো হয়, সমস্যা হয়েছে আপনার এই কতদিন এরকম হয়েছিল? আপনার সাথে শুধু এরকম করতেছে স্যার। ওইটা কি অন্য কারোর সাথে হয় না? ইন্নালিল্লাহ, কি বলেন ভাই, আমি তো মান সম্মান আমার শেষ। আমার তো খাতা খুঁজে যাচ্ছে। মান সম্মান তো বউয়ের কাছে রেখে আসা লাগবে তাহলে। এখন করতে পারেন স্যার, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও মানে আগের লেখা যা ছিল সব মুছে গেছে না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেন দেন দেন। আচ্ছা, তাহলে আমরা রুল যেগুলো দেখলাম, হ্যাঁ আপনাদেরকে আরেকবার মনে করায় দেই। হ্যাঁ, বোর্ডে একটু প্রবলেম করতেছিল, এই জন্য চেঞ্জ করে নিলাম। দেখেন আমরা যেটা দেখলাম যে সাধারণত প্রেপোজিশনের পরে একটা নাউন, একটা প্রোনাউন, কোন একটা নাউন ক্লজ অথবা একটা নাউন ফ্রেজ থাকবে। আচ্ছা, তবে প্রেপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বা নাউন ক্লজ বা নাউন ফ্রেজ এগুলো না থাকলে সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রেপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। ওকে, আচ্ছা 3, আমরা যে কথাটা বলছিলাম যে ডিটারমিনার এবং নাউন এর মাঝখানে যদি প্রেপোজিশন চলে আসে সেক্ষেত্রে প্রেপোজিশনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই ডিটারমিনার কি? ভাই ডিটারমিনার হচ্ছে দুনিয়ার যে কোনো সংখ্যা, যে কোনো পরিমাণ, যে কোনো আর্টিকেল, আরো আছে, আমি সব লিখলাম না। হ্যাঁ, এখন দেখেন আমি একটা প্রশ্ন লিখবো, এই প্রশ্নটা হচ্ছে 40তম বিসিএস এ আসছে, দেখি আপনারা মার্ক করতে পারেন কিনা, এটা ধরতে পারেন কিনা। প্লিজ রাইট টু মি at the above address। এই যে দেখেন above, এটার নিচে আন্ডারলাইন করা ছিল এবং প্রশ্ন করা হয়েছিল যে এখানে above কোন পার্টস অফ স্পিচ। তাহলে দেখেন আমরা জানি above, after, on, in, between, to এগুলো হচ্ছে কি ডেফিনেটলি প্রিপোজিশন। আর প্রিপোজিশন কোথায় বসে? নাউনের পূর্বে বসে। তো অনেকে ভাবতে পারেন যে ভাই অ্যাড্রেস শব্দটা নাউন, তাই এটা প্রিপোজিশন। নো, এটা প্রিপোজিশন না। কেন না? কারণ সামনে একটা আর্টিকেল চলে আসছে। আমরা জানি সংখ্যা, পরিমাণ, আর্টিকেল এগুলো কি ডিটারমিনার। তাহলে দেখেন তো ডিটারমিনার আর নাউনের মাঝখানে প্রিপোজিশন থাকলে সে কি আসলে প্রিপোজিশন? নো, সেটা প্রিপোজিশন না। সেটা কি হয়ে গেছে স্যার? এই যে দেখেন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এইটাই আমরা 40 বিসিএস এর প্রশ্ন হিসেবে পেয়েছিলাম। ওকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, বোঝা যায় তো দাদা? কি ভাই আমাকে পোলাপেন করে গেল, কথা বলেন তো। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা রুল পেলাম 3টা। হ্যাঁ, এবার নিচের অংশটা আমি মুছে ফেলতেছি। এবার দেখেন রুল নাম্বার 4, যদি দেখেন যে দুইটা সেন্টেন্স অথবা দুইটা ক্লজ, ধরেন আমরা এখানে বললাম সেন্টেন্স 1, এরপরে যদি দেখেন আরেকটা সেন্টেন্স, সেন্টেন্স 2, এই দুটো সেন্টেন্সের মাঝখানে যদি কখনো দেখেন প্রিপোজিশন চলে আসছে, তাহলে বুঝবেন ও আসলে প্রিপোজিশন না, সে কনজাংশন হয়ে গেছে। একটা উদাহরণ দেই, তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমি একটা উদাহরণ দিলাম এরকম আর কি, যে ছোটবেলা থেকে পড়ছেন ডাক্তার আসার পূর্বে রোগী মরে গেল, অথবা রোগী মরে যাওয়ার পরে ডাক্তার আসলো। দেখেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে বাক্যটা আমরা কি পেলাম? রোগী মরে গেল। দেখেন এটা কিন্তু একটা সেন্টেন্স। আর আমি যদি বলতাম দ্য ডক্টর কেম, ডাক্তার আসলো, এটাও কিন্তু একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে আমরা যুক্ত করলাম কি দিয়ে? বিফোর দিয়ে। এমনিতে আফটার, বিফোর এগুলো হচ্ছে প্রিপোজিশন, কিন্তু যখন দুটো বাক্যকে যুক্ত করে ফেলছে এর কপাল খারাপ, এর প্রিপোজিশন নাই, কনজাংশন হয়ে গেছে। এতটুকুর মধ্যে প্রশ্ন আছে কিনা প্লিজ? থাকলে বলেন, না থাকলে আমরা এখন এমসিকিউ সলভ করব। আচ্ছা, একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এটার, এই পেজটা।
আপনি থাকলে সমস্যা হয় না বোর্ডে ভাই, বুঝছেন? আপনি গেলে গাই বোর্ডে যত ঝামেলা হয় আর কি। আমাদের মেহেদি ভাই চলে গেছে। আচ্ছা আচ্ছা, আমাদের ভাই বোন গুলো কথা বলে না ভাই, এটা চরম বিপদ। স্যার হ্যাঁ ভাই বলেন। বুঝতে আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ, ধন্যবাদ, আপনি বুঝতে পারছেন। এখন দেখেন ব্যবহার অনুযায়ী প্রেপোজিশন গুলোকে আমরা চারটা ভাগে ভাগ করব। এক নাম্বারটা হচ্ছে প্রেপোজিশনস অফ পজিশনিং বা প্লেস। সাধারণত আমরা কোনো পজিশন বা অবস্থান বোঝাতে গেলে কিছু প্রেপোজিশন লিখতে পারবো, যেগুলোকে বলা হয় প্রেপোজিশনস অফ পজিশনিং বা প্লেস। মাথায় রাখবেন, এগুলো শুধু স্থির অবস্থান বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আরেকভাবে প্রেপোজিশন শিখতে পারেন, সেটা হচ্ছে প্রেপোজিশনস অফ মুভমেন্ট। এটা আমরা গতিশীল কোনো কিছু বোঝার জন্য এই প্রেপোজিশন গুলো আমরা লিখবো। আর 3 নাম্বার হচ্ছে প্রেপোজিশনস অফ টাইম, সময় প্রকাশ করার জন্য কিছু প্রেপোজিশন শিখবো। এই তিনটা ওয়েতে, এর বাইরে হচ্ছে গিয়ে 4 নম্বরে আদার্স হিসেবে শিখবো। তাহলে আসলে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার। আমরা কয়েকটা প্রশ্ন করি। স্যার হ্যাঁ ভাই বলেন। জিজ্ঞেস করছিলেন অ্যাডভার্ব হচ্ছে কিনা স্যার, অ্যাডভার্ব বললাম ডিটেলস এরকম হয় নাই সম্ভবত। অ্যাডভার্ব ডিটেইলে হয় নাই ভাই? না স্যার, সম্ভবত হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ সমস্যা নেই, আমি দেখাইতেছি আপনাদেরকে। ভাই স্লাইড পাঠাইছি, কোনটা আমার দিছেন কোনটা? কি পজিশন পাঠাইছিলেন? আমি তো আজকে পাঠাইছি, এটা তো দেন নাই। 34টা স্লাইড ছিল না, এটা থেকে 34টা আছে। ইন্নালিল্লাহ, এটাতে 35 36, তাহলে আমি পাঠাইতে ভুল করছি। এখন কি করব? পাঠালে কি ফুল স্লাইডটা দেওয়া সম্ভব? স্লাইডটা বলতে স্যার এটা আমার কাছে স্লাইডটা আছে। অ্যাডভার্বের দিক দিয়ে না না, প্রেপোজিশনাল স্লাইডটা, প্রেপোজিশনাল স্লাইডে আংশিক চলে আসছে। পুরোটা আসে নাই? না, এখন কি মানে আপনারা পাঠালে আমাকে দেওয়া যাবে বোর্ডে? আচ্ছা আপনি তাহলে ক্লাস নেন, আমি দেখি আমি পারি কিনা। মানে বোর্ডে দিতে পারবেন কিনা নাকি? ওটা ওটা পুরোটাই একসাথে অ্যাড করতে হবে নাকি নাকি মানে আপনার রেডি হয়ে আছে শুধু এখানে? রেডি হয়ে আছে, শুধু এই বোর্ডে দিবেন আর কি। তাহলে সমস্যা নেই, আপনি এক কাজ করুন স্যার, আপনার টেলিগ্রাম আছে না? টেলিগ্রাম তো নাই। টেলিগ্রাম নাই, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে দেন, আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি এখন। ওই যে 15-তে আপনার সাথে কানেক্ট হয়েছিলাম যেটা, হুম হুম হুম। আপনি ওটাতে পাঠান। শিখতে পারি। প্রথমটা কি? প্রেপোজিশনস অফ পজিশনিং। এটা কখন ব্যবহার করব আমরা? সাধারণত স্থির অবস্থান বোঝানোর জন্য। 2 নাম্বারটা হচ্ছে প্রেপোজিশন অফ মুভমেন্ট। মুভমেন্ট মানে কি ভাইজান? মুভমেন্ট মানে হচ্ছে গতিশীল। 3 নাম্বারটা হচ্ছে প্রেপোজিশনস অফ টাইম, আমরা সময় প্রকাশ করার জন্য বলতে পারি। আর 4 নাম্বারটা হচ্ছে আদার্স, বাকি সব এর বাইরে আছে আর কি, তাই না? তো দেখেন, এই প্রেপোজিশনস অফ পজিশনিং এর ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম আমরা স্থির অবস্থা বোঝানোর জন্য প্রেপোজিশন ব্যবহার করব। তাহলে আমরা লিখতাম স্থির অবস্থায়। এখন আমরা যে প্রেপোজিশন গুলো দেখবো, এগুলো স্থির অবস্থায় ব্যবহৃত হবে। কিভাবে ব্যবহার হবে আসেন আমরা একটু দেখে নেই। তো আপনারা আমাকে একটু বলেন তো, উপরে এর ইংরেজি কি? তাড়াতাড়ি কোন? উপরে অথবা উপরের এর ইংরেজি হচ্ছে অন। আর কি? এর আরেকটা ইংরেজি হচ্ছে অ্যাবাভ। এর আরেকটা ইংরেজি আছে, সেটা কি ভাই? ওভার। আমরা অনেকে ওভার বলি, ওভার না কিন্তু, হ্যাঁ উচ্চারণ হচ্ছে ওভার। তাহলে দেখেন, অন মানে উপরে, অ্যাবাভ মানে উপরে, ওভার মানে উপরে। আচ্ছা, তিনটাই তো উপরে। এই তিনটার পার্থক্য কে কে জানেন? যে কোনো একজন কথা বলেন। স্যার অন হচ্ছে কোনো কিছুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, শুনতেছি। কোনো কিছুর উপরে থাকা, হ্যাঁ, কেমন উপরে? যেমন টেবিলের উপরে একটি কলম রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওভারটা কি ভাই তাহলে? ওভার হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে অতিক্রম করে যাওয়া। না না, আমি তো স্থির বলছি, স্থির স্থির। হ্যাঁ, আপনি অতিক্রম তো বলতেই পারবেন না এখানে, আমি তো স্থির বলছি। দেখেন, আমরা একটা কথা। তার সাথে ছুঁয়ে নেই, টেবিলের সাথে লেগে থাকবে না। আচ্ছা ঠিক আছে, তারপরে অ্যাবাভ। অ্যাবাব হচ্ছে স্যার ভুলে গেছি। আচ্ছা, আর কেউ বলতে পারবেন?
উপরে থাকবে স্যার, কিন্তু ঝুলন্ত অবস্থায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কেউ? আচ্ছা আমি বলি, দেখেন তো আপনারা মনে হয় এটা বলতে চাচ্ছিলেন আমাকে, যে স্পর্শ করে উপরে থাকলে অন, তার চেয়ে একটু উপরে থাকলে হচ্ছে গিয়ে ওভার, আর অনেক উপরে থাকলে অ্যাবাভ, এরকম পড়ছেন নাকি? জি স্যার, এমনটা আমার মনে হচ্ছে। আচ্ছা এরকম পড়লে আপনি ভুল পড়ে আসছেন। মজার ব্যাপার হচ্ছে আমাকে এভাবেই পড়ানো হয়েছে। হ্যাঁ। আচ্ছা আমরা স্লাইডটা দিয়ে নেই আপনাদেরকে। হ্যাঁ দেন ভাই, আসেন দেন, এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি। এখন যা শিখলাম আপনারা বলবেন, a preposition stands before a or an noun, pronoun, noun phrase and noun clause or all of the above. দ্রুত বলেন। All that above. স্যার আমার রুমে বৈদ্যুতিক পাখার শব্দ হয়। ইয়ামিন ভাই, আচ্ছা বৈদ্যুতিক পাখার শব্দ হলে সমস্যা নাই, আপনি আপনি হচ্ছে গিয়ে ই করে দেন, মিউট করে দেন, আপনি মিউট করে দেন, সমস্যা নেই, আপনি মিউট করে রাখেন। হ্যাঁ কারণ পরে বাকিরা রাগ করবে, বলবে আমার আচ্ছা অল অফ দ্য অ্যাবাভ কেন? কারণ আমরা একটু আগে দেখছি নাউন, প্রোনাউন, নাউন ক্লজ, নাউন ফ্রেজ সবকিছুর পূর্বে প্রিপোজিশন বসতে পারে। এবার প্রিপোজিশন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ আমরা অলরেডি বলে ফেলছি, কি এটা? নাউন। আচ্ছা এবার বলেন তো, নিচে 4টা ওয়ার্ড দেওয়া আছে, কোনটা প্রিপোজিশন? কম। কি নাম্বার স্যার? সি। সি, তাই না? আচ্ছা ওকে, সি হয় নাই। আর কেউ? সি হয় নাই, আর কেউ বলবেন? আচ্ছা এখানে মাথায় রেখেন, আমি এখানে লিখে দিচ্ছি সাম, একটা কালার ব্যবহার করি আপনাদের বুঝতে সুবিধা হবে। সাম সিনোনিমাস prepositions. আমি এখন কিছু প্রেপোজিশন লিখবো, এরা মূলত সমার্থক প্রেপোজিশন, সবগুলো সমার্থক প্রেপোজিশন। সেগুলো কি মাথায় রাখবেন, আমরা সবাই কম বেশি উইদাউট প্রেপোজিশনটা শুনছি। উইদাউট এর সমার্থক প্রেপোজিশন হচ্ছে বাট, সমার্থক প্রেপোজিশন হচ্ছে বারিং, এর সমার্থক প্রেপোজিশন হচ্ছে এক্সেপ্ট, এর সমার্থক প্রেপোজিশন হচ্ছে সেভ, এর সমার্থক প্রেপোজিশন হচ্ছে সানস। সবগুলোর সমার্থক বাংলা হলো সারা। ওকে খেয়াল করেন, উইদাউট মানে ছাড়া, বাট মানে ছাড়া, বারিং মানে ছাড়া, এক্সেপ্ট মানে সারা, সেভ মানে সারা, সানস মানে ছাড়া। সো এখানে প্রেপোজিশন হিসেবে সেভ আছে আর বারিং আছে। আমরা ফর্ম যদি বলতাম তাহলে প্রেপোজিশন হতো, এটা ফর্ম দেয়া আছে। ফর্ম মানে হচ্ছে গিয়ে ফর্ম, আমরা যে ফর্ম পূরণ করি সেই ফর্ম, অথবা কোনো কিছুকে গঠন করা, উই উইল ফর্ম আ টিম, ফর্ম না কিন্তু এখানে লেখা আছে ফর্ম, ফর্ম। সো এটা কিন্তু হতে পারে একটা ভার্ব, আবার এটা হতে পারে একটা নাউন, তাহলে সি কাটা, তাহলে উত্তর হচ্ছে বোথ এ এন্ড বি। ওকে তো দেখেন, আমি একটা উদাহরণ দিলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমি একটা বাক্য লিখলাম, পুলিশ উইল সেভ এভরিবডি, সেভ দ্য ক্রিমিনাল। তাহলে এই বাক্যের বাংলা হচ্ছে পুলিশ ক্রিমিনালকে ছাড়া সবাইকে সেভ করবে। এখানে শ্যাল, শুড, উইল, উড এগুলোর পরে আমরা জানি ভার্ব বসে, আর এইখানে সেভটা মূলত একটা প্রেপোজিশন। কেন প্রেপোজিশন? কারণ এটা উইদাউট অর্থ দিচ্ছে। আমি এখানে বলতে পারতাম পুলিশ উইল সেভ অল উইদাউট দ্য টেররিস্ট, উইদাউট দ্য ক্রিমিনাল। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। ওকে জিয়াদ ভাই বুঝে গেছে? সুমন সরকার, সাবিনা, ইয়াসমিন আক্তার, আল্লাহ, কেউ কথা বলে না। আচ্ছা ওকে ধন্যবাদ। তাহলে এতটুকুর মধ্যে আশা করি কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, এই যে নিচে কিন্তু প্রেপোজিশন ছিল, এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন প্লিজ।
আচ্ছা, অবশ্য ভিডিওটা আপনাদের থাকবে, স্ক্রিনশট না দিলেও চলে। এইবার আসেন, দ্রুত বলতে হবে। হি কেম ইনটু মাই রুম এট 11 PM, সে রাত 11টায় আমার রুমের ভিতরে এসেছিল। বলেন ইনটু প্রিপোজিশন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি নাউন? মনিরা বলেন, মনিরা হারি আপ। এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস, খালি একটুর জন্য ভুল করছেন। এটা হচ্ছে আমরা জানি প্রিপোজিশন নাউন দা প্রোনাউনের পূর্বে বসে। এই মাই রুম এটা হচ্ছে নাউন ফ্রেজ, তাই এটাকে অ্যাডভার্ব বললেন, ভুল বলছেন, এটা আসলে একটা প্রিপোজিশন। ওকে, ওকে, এটা একটা প্রিপোজিশন। এবার আসেন, আপনারা হচ্ছে গিয়ে 5 নম্বর প্রশ্নটা বলার একটু চেষ্টা করেন। 5 নং প্রশ্নের উত্তর বলবেন না, হ্যাঁ কমেন্ট করবেন। ভাই স্যার ফোন দিতে পারে, হ্যাঁ নাজমুল স্যার, জি লিটারেচারের নাজমুল স্যার যদি ফোন দেয় না, তাহলে বলেন যে স্যার ক্লাস নিচ্ছে। আমাদের এক আম্মাদান বললেন অ্যাডভার্ব। এই তো সাব্বাস, প্রেম করলে পিওর, শেখা খাবেন শিওর। এরপর আপনি শিওর বলছেন, ধন্যবাদ। আবার আসবেন, হয়ে গেছে। এটা একটা প্রিপোজিশন, এরপরে নাউন প্রোনাউন নাই, তার মানে এটা একটা অ্যাডভার্ব। এই তো সাব্বাস, ধন্যবাদ। এবার দেখেন, এই যে এটা 40তম বিসিএস আসছে বলছিলাম আমি, ওইরকমই একটা কোশ্চেন এখানে দেয়া। দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ প্যাসিভ ভয়েস। এই যে বাবা লক্ষ্মী সোনা চাঁদের কোনা, সেন্টেন্স কিন্তু একটা নাউন, আর দা হলো একটা ডিটারমিনার। তাহলে বুঝতেই পারতেছেন, এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নাই। আমরা একটু আগে বলেছিলাম, এই তো অ্যাডজেক্টিভ। ধন্যবাদ, আবার আসবেন। হ্যাঁ, আপনারা কাঁপায় দিচ্ছেন। এবার এটা যে বলতে পারবেন তার বাসায় তার খরচে আমরা ডিনার খাবো, বলেন। এবার কেউ বলবে না, কারণ আপনারা ডিনার খাওয়াইতে আগ্রহী না। বলেন আওয়ার ব্লেসিংস, এটা আমাদের একজন বললেন নাউন, আর কেউ? দুইজন নাউন, আর কেউ? মনিরা বলেন, মনিরা ঘুমায় গেছে। সাবিনা, মেয়ে মানুষগুলো ঘুমায় গেছে। ইয়াসমিন, আপনি কি মনে করেন, এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ইয়ামিন ভাই, ইয়ামিন ভাই রাগ করছে। এই তো ধন্যবাদ। এটা যদি অ্যাডভার্ব হয় তাহলে আমি হচ্ছে কি আমির খান। আমি যেমন আমির খান না, শাহরুখ খান না, এটা অ্যাডভার্ব না। আমরা একটু আগে পড়ে আসছি, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রিপোজিশন পূর্বে অবস্থান করে, কার পূর্বে? নাউনের পূর্বে। হ্যাঁ, খালি না বুঝা বললে হবে না। দেখেন, হ্যাঁ এখানে কিন্তু একটা প্রিপোজিশন দেয়াই আছে, তাহলে এরপরটা কি হবে? নাউন হবে। এটা একটা নাউন। এই বাক্যটার বাংলা কি জানেন? আওয়ার ব্লেসিংস, আমাদের আশীর্বাদ গুলো খাম আসে, ফ্রম অ্যাবাভ। এই অ্যাবাভ মানে আসমান থেকে আসে। ওকে, উপর থেকে আসে, আরশ থেকে আসে। আবার এই যে আরশ খান নায়কের নাম বললেন না। তাহলে দেখেন বাবা, এই যে আমাদের ব্লেসিংস গুলো, আশীর্বাদ গুলো আসে কোথা থেকে? আসে ফ্রম থেকে। কোথা থেকে? ফ্রম দিনাজপুর বলতে পারতেন। ওকে, ফ্রম দ্য হেভেন বলতে পারতেন, স্বর্গ থেকে। অ্যাবাভ মানে হচ্ছে স্বর্গ, এটা একটা নাউন। আর এটা তো আমি একটু আগে বলেই ফেলছি, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড অ্যারাইভড। ডাক্তার আসার পর রোগী পটল তুললো, মানে মরে গেল। এই যে দেখেন, দ্য পেশেন্ট ডাইড সেন্টেন্স, দ্য ডক্টর হ্যাড অ্যারাইভড, এটাও সেন্টেন্স। দুটো সেন্টেন্সে যুক্ত করছে কে? আফটার। এই যে দুটো সেন্টেন্সকে যুক্ত করার কারণে আফটারটাকে আপনি এখন আর প্রিপোজিশন বলতে পারবেন না, এইটা কনজাংশন হয়ে গেছে। ওকে, মাশাআল্লাহ, যাক আপনারা পারেন। এরপর তো আমরা এটা বলেছিলাম। এই আসেন, এবার আমরা একটু সামনের দিকে যাই। এখন আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি। এই সেন্টেন্স গুলোকে আপনি শূন্যস্থান পূর্ণ করবেন অন, ওভার এবং অ্যাবাভ দিয়ে। ওকে, তো দেখেন, আমি যেটা বলতে বলতে আপনাদের এখানে চলে আসছিলাম আর কি, যে আমাদেরকে মানে আমি ব্যক্তিগতভাবে আমার টিচার আমার যে জিনিসটা পড়াইছিল আর কি। আমাকে কি পড়াইছে জানেন? আমাকে পড়াইছি যে উপরে থাকা বোঝালে অন বসে। কেমন উপরে? এ ধরো টাচ করে উপরে আছে, তাহলে অন। একটু উপরে থাকলে, যে এক ভাই বলছিল ঝুলে থাকলে। আচ্ছা, ঝুলে থাকলে না গুরু, সেটা আমরা পরে বলবো। মানে হ্যাঁ, ওই যে ভাইয়ের মতো করে যদি বলি, আর একটু উপরে থাকলে, ঝুলে থাকলে কি হচ্ছে? ওভার, অনেক উপরে থাকলে অ্যাবাভ। এটা একটা ডাহা মিশা কথা। ওকে, এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা। যারা এটা বলে তারা ভুল বলে। যেভাবে শিখছেন, ভুলভাল শিখে আসছেন, আসেন ভুলটাকে মুছে ফেলে আজকে রুলটা শিখি, যাতে আর কোনোদিন গুল মারতে না হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি আমরা প্রথমে বিষয়টা। আচ্ছা, এই তিনটার মধ্যে আপনারা কেউ একজন বলেন তো, আপনাদের কাছে কোন প্রিপোজিশনটা সবচাইতে রাফ এন্ড টাফ মনে হয় এই তিনটার মধ্যে? শেষের দুইটা না? আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ থেকেই শুরু করি। আচ্ছা বলেন তো, আমি OVER লিখছি, উচ্চারণ কি? ওভার। হ্যাঁ, ওভার।
সামনে একটা সি লাগাই দিলাম, এবার উচ্চারণ কি হলো? কভার। না গুরু, কাভার। কি এটা? কাভার। তাহলে যে ছিল ওভার, সামনে সি দিলাম, কি হয়েছে? কাভার। তাহলে সোজা কথা হচ্ছে, মাথায় রাখবেন, কাভার করলে ওভার হয়, কাভার করলেই ওভার হয়। তাহলে কাভার করা মানে বুঝছেন? এই যে দেখেন আমার একটা শার্ট পরা দেখতেছেন, এই শার্টটা খুললে ভিতরে একটা স্যান্ডো গেঞ্জি বের হবে, এই স্যান্ডো গেঞ্জিটারে কাভার করছে কি? আমার শার্ট। তাহলে কাভার করলে কি হয়? ওভার হয়। এখন বলেন, আমি যে শার্টটা আমার স্যান্ডো গেঞ্জির উপরে পরছি বা গায়ের উপর পরছি, আমার এই শার্ট কি আমার শরীরের থেকে শূন্যে ভেসে আছে, না স্পর্শ করে গায়ে লেগে আছে? গায়ে লেগে আছে। এখন যে ভদ্রলোক আপনারে পড়াইছে, স্পর্শ করে থাকলে অন হয়, তার জন্য আমরা 2 মিনিটের নীরবতা পালন করব। তবে আজকে ঘুমের মধ্যে, হ্যাঁ স্পর্শ করলে অন হয়, তবে ক্ষেত্র বিশেষে। তাহলে আমরা যে বিষয়টা মাথায় রাখবো, কোনো কিছু যদি কাভার হয় তাহলে ওভার হবে, কাভার হলে ওভার হয়, কাভার নয় ওভার নয়, কিচ্ছা শেষ। কাভার করা মানে কি? ঢেকে রাখা। তাহলে ঢাকলেই কাভার, কাভার করলে ওভার। এখন প্রশ্ন করতে পারেন যে ওস্তাদ কতটুকু ডাকবো? আপনার যতটুকু ডাকতে মনে চায়, অর্ধেক ডাকেন আর পুরো ডাকেন, স্পর্শ করে ডাকেন আর স্পর্শ ছাড়া ডাকেন। যেমন ছাদ আমাদেরকে ঢেকে রাখছে কিনা? ছাদ কি আমাদের মাথায় স্পর্শ করে রয়েছে না উপরে থাকে? উপরে থাকে, তবুও কাভার করছে কিনা তাই বলেন মেরাজুল ভাই? জি স্যার, কাভার করছে। এবার মাথায় রাখেন, ধরেন প্রচন্ড রোদ, এখন তো অনেক রোদ, আমি মাথার উপর একটা ছাতা ধরলাম, ছাতা আমার মাথাকে কাভার করে না? এখন এই ছাতা আমার মাথায় স্পর্শ করে থাকুক আর উপরে থাকুক, কাভার করছে তো ওস্তাদ। কাভার করলে ওভার হয়, সেটা স্পর্শ করে কাভার করুক আর স্পর্শ না করে কাভার করুক। যারা স্পর্শ করলে অন লেখেন তারা বিপদে থাকবেন। এইবার বলেন, ধরে নেন আমি বললাম যে আমার বিছানার উপরে আমি একটা বেডশিট বিছায় দিছি। আচ্ছা, বেডশিট বিছানাকে কাভার করে নাকি করে না? করে। এখন কাভার করতে গিয়ে বেডশিট কি 2 হাত উপরে শূন্যে ভেসে থাকে না স্পর্শ করে থাকে? স্পর্শ করে। ভাই স্পর্শ কোনো ব্যাপার না, আপনি জাস্ট যেটা খেয়াল করবেন সেটা কাভার করছে না করে নাই। কাভার করলে ওভার হবে, কাভার করে না ওভার নাই, ঝামেলা শেষ। আশা করি বুঝছেন। ওকে, জি স্যার। আচ্ছা এবার আসেন, মানে এই প্রিপোজিশনটা তো অনেকে চরম পর্যায়ের ভুল জানে, তো ভুল আমরা ইনশাআল্লাহ আর জানবো না। এইবার আসেন অ্যাভাব। সবচেয়ে খাটাস প্রিপোজিশন যদি বলেন তাহলে এটা হচ্ছে জন্মের খাটাস, বুড়া খাটাস। এই বুড়া খাটাসে আজকে আমরা সোসা বানাই দেবো, একদম জোয়ান বানাই দেবো। দেখেন মাথায় রাখবেন, এটা হলো সরাসরি উপরে নয়, তাহলে কোনো কিছুর সরাসরি উপরে নয়, বরং উচ্চতা বা পাশের দিক থেকে উপরে থাকা বোঝালে অ্যাভাব বসে। সরাসরি গায়ের উপরে না কিন্তু, ঠিক আছে? বুঝছেন খেয়াল করে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ভাই এই ঘড়িটা একটু খুলে নিলাম, হ্যাঁ ভাইদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাবো। এ বাংলা কি হলো এটা? আচ্ছা বাবারা, এই যে আপনারা দেয়ালটা দেখতেছেন, মানে সরি যে বোর্ডটা দেখতেছেন, এই বোর্ডটারে আমি ধরে নেন বললাম যে এই বোর্ডটা হচ্ছে আমাদের দেয়াল। এই বোর্ডটা কি ওস্তাদ? এটা হচ্ছে দেয়াল। তাহলে এই বোর্ডটা পুরোটাই হলো একটা দেয়াল। মনোযোগ সহকারে দেখেন, কিন্তু যদি মাথার উপর দিয়ে বা ঠ্যাঙের নিচ দিয়ে চলে যায় সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী না, মনোযোগ না দিলে কিন্তু ঠ্যাঙের নিচ দিয়ে চলে যাবে। এখন ধরেন এই বোর্ডটা হচ্ছে পুরোটাই আমাদের দেয়াল। এই দেয়ালের মধ্যে একটা পেইন্টিং আছে, পেইন্টিং মানে ছবি। আপনারা ছবি আঁকতে পারেন কিনা জানি না, আমি কিন্তু চমৎকার ছবি আঁকি। আমার ছবি আঁকা দেখলে আমি নিজেই প্রেমে পড়ে যাই, আপনারা কন্ট্রোল করবেন নিজেরে। দেখেন আমি একটা বেডি মানুষের মানে মহিলা মানুষের ছবি আঁকি। মহিলা মানুষের ছবি আঁকা আজকে আপনাদেরকে শেখাবো, উৎসাহ দিবেন, এরকম আরো ছবি এঁকে এঁকে দেখাবো। তো প্রথমে আমি মাথা আঁকলাম, এই যে মাথা মানে রসগোল্লা আঁকলাম, এরপর একটা ত্রিভুজ আঁকবেন, মানে প্রথমে একটা রসগোল্লা, এরপর একটা সমুচা, এরপরে দুটো ঠ্যাং দিবেন, দুটো হাত দিবেন, মেয়ে মানুষ হয়ে গেছে। সুন্দর হয়েছে না বাবা? হ্যাঁ, আপনারা উৎসাহ দিলে এরকম সুন্দর সুন্দর ছবি আঁকবো। ধরেন এটা একটা পিকচার, হ্যাঁ এই পিকচারটাকে আমি বলতেছি যে এটা কি, এটা আসলে যে কি এটা আমি লিখে না দিলে বুঝবেন না। ধরুন আমি বললাম যে ভাই এটা হলো আমার দেয়ালে একটা পেইন্টিং। খেয়াল করেন এটা একটা পেইন্টিং। এই পেইন্টিংটা কোথায় আছে? দেয়ালের উপরে আছে। আর এই দেয়ালের উপরে আরেকটা কি আছে? ঘড়ি আছে। খেয়াল করবেন কিন্তু। এই আপনারা শুনতেছেন? হ্যাঁ শুনতেছেন।
আচ্ছা দেখেন, আমি যদি বলি যে আমাদের বাসার দেয়ালে পেইন্টিং এর উপরে একটা ঘড়ি আছে, বলেন তো এই ঘড়িটা কি পেইন্টিং এর সরাসরি গায়ের উপরে আছে নাকি উচ্চতার দিক থেকে উপরে আছে? এই যে দেখেন, সরাসরি গায়ের উপরে না, উচ্চতার দিক থেকে উপরে বোঝালে কি বসে? এই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে অ্যাবাভ। আর যদি এরকম হয়, দেখবেন আমরা সাধারণত দেয়ালে যখন পেইন্টিং লাগাই তখন একটা তার কাটা থাকে অথবা পেরেক থাকে, পেরেকের মধ্যে আমরা একটা দড়ি বা সুতা দিয়ে লাগাই দিই, তাই না? ধরে নেন আমার দেয়ালে পেইন্টিং আছে, পেইন্টিং এর একটা এরকম তার কাটা আছে, অথবা ওইখানে ধরে নেন একটা পেরেক আছে। এখন আমি দেয়াল আর ফুটা করবো না, এইবার আমি করছি কি, এই পেইন্টিং এর উপরেই ঘড়িটারে লাগাই দিছি। এখন আমি যদি বলি যে পেইন্টিং এর উপরে একটা ঘড়ি আছে, বলেন তো এটা সরাসরি উপরে না উচ্চতার দিক থেকে উপরে? এই সরাসরি গায়ের উপরে যদি হয়, খেয়াল করেন, সরাসরি গায়ের উপরে হলে অন, কিন্তু সরাসরি গায়ের উপরে না, বরং উচ্চতার দিক থেকে উপরে বোঝাতে গেলে আমরা কিরে উচ্চতার দিক থেকে উপরে বোঝাতে গেলে আমরা এইভাবে অ্যাবাভ লিখবো। আশা করি বুঝতে পারছেন। ওকে বাবা, আচ্ছা ধন্যবাদ। আবার আমি আরেকটা বললাম আপনাকে, ধরে নেন আপনাকে একজন একটা লাইন দেয়া আছে, আপনাকে বলল লাইনের উপরে তোমার নাম লেখো। এখন ধরে নেন আমরা লাইনের উপরে নাম লিখব, কি নাম লিখবো, এখানে কার নাম নিব? ধরে নেন আমাদের এই যে আম্মাজান মনিরা আছে, মনিরার নাম লিখলাম। এখন মনিরাকে আমরা যদি বলি মনিরা লাইনের উপর আপনার নাম লেখেন, তখন মনিরা কি করবে? এই লাইনের উপরে আইসা এইভাবে কি মনিরা লিখবে? বলেন তো, বলেন। লাইনের উপরে নাম লিখতে বললে মনিরা কি এইভাবে লাইনের উপরে সরাসরি গায়ের উপরে নাম লিখবে? নাকি এখানে বোঝানো হয়েছিল যে মনিরা আপনার নামটা উচ্চতার দিক থেকে লাইনের উপরে থাকবে, সরাসরি গায়ের উপর থাকবে বাবা? না বুঝেন নাই? এই যে যদি এই সরাসরি যদি আপনি মনিরার নামটা লাইনের উপরে লিখতেন, তাহলে এটা হতো লাইনের উপরে নাম। কিন্তু আমরা তো লাইনের উপরে নাম বলতে লাইনের সরাসরি গায়ের উপরে বোঝাই না, উচ্চতার দিক থেকে উপরে বোঝাই কিনা ভাই? এইভাবে উচ্চতার দিক থেকে উপরে বোঝালে আপনারে আমারে অ্যাবাভ লিখতে হবে। আশা করি আপনারা বুঝে ফেলাইছেন। ক্লিয়ার? আচ্ছা, অথবা কি করলাম, অথবা আমরা একটা কাজ করতে পারি। ধরেন এটা একটু ছোট্ট করে দিই। ধরেন আমরা এবার ধরেন আমরা এখান থেকে দুইজন মানুষ নেব। আমরা কাকে নেব? আমরা নিব আরাফাত ভাইকে। ধরে নেন এটা হচ্ছে আরাফাত ভাইদের বিল্ডিং। আরাফাত ভাই 4 তলাটা বিল্ডিং এ থাকে, যে 4 তলা। এবার আমরা এখান থেকে আরেক ভাইকে নিব, মিরাজুল ইসলাম। হ্যাঁ, এটা আরাফাত ভাইদের বিল্ডিং। আচ্ছা সরি, আমাদের একটা ভাই একটা বোন নেওয়া লাগবে। এখন পুরুষ মানুষ একে শেখাবো। আপনারা আরাফাতের ছবি আঁকবেন কেমনে দেখেন। একটা রসগোল্লা দিবেন, এরপর একটা সমুচা দিবেন, এবার চোখা দিকটা নিচে থাকবে, এই 2 হাত দিবেন, 2 ঠ্যাং দিবেন, মারহাবা, সুন্দর ছবি এঁকে ফেলছি। এটা বেডা মানুষ। এবার ধরে নেন এটা কাদের বিল্ডিং? মিরাজুল ভাইদের বিল্ডিং। ওকে, এবার ধরে নেন এই বিল্ডিং এর পাশেই আমাদের আরেকজনের বিল্ডিং। এই বিল্ডিং কার? ধরে নেন এই যে 4 তলা পর্যন্ত ছিল, 5 তলা, 6 তলা। এই বিল্ডিংটা হচ্ছে ধরে নেন আমরা লিখলাম মিমদের বিল্ডিং। এখন মিরাজুল এই 4 তলার ছাদের উপরে আছে, আর মিম 6 তলার ছাদের উপরে আছে। ওকে, মেয়ে মানুষ আগে তো সহজ দেখাইছি ভাই, এই যে ত্রিভুজ আঁকবেন, হয়ে গেছে। ধরে নেন ছাদের উপরে 2 জন আছে, কিন্তু মিরাজুল যদি মিম রে ফোন দেয় যে দিদি তুই কোথায়, মিম বললো আমি তোর উপরে। খেয়াল করেন তো, এই যে মিম যে মিরাজুলের উপরে, গায়ের উপরে নাকি পাশের দিক থেকে উপরে? পাশের দিক থেকে উপরে। এই যে কেউ যখন পাশের দিক থেকে উপরে হয় বা জাস্ট উচ্চতার দিক থেকে উপরে হয়, তখন তাকে বলতে হবে আপনার অ্যাবাভ। আশা করি এতটুকু ক্লিয়ার। এইবার বাকি যেটা থাকলো সেটা হচ্ছে অন। এটা কি জিনিস? এটা মারাত্মক সহজ।
কি সেটা? সেটা হচ্ছে এটা আমরা এইভাবে বলবো, স্পর্শ করে সরাসরি উপরে থাকা বোঝালে অন বসে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে গিয়ে এক্ষেত্রে কাভার করা বা ঢেকে রাখা মুখ্য নয়। আচ্ছা, আর এখানে একটা বিষয় বলি নাই আমি, এটা এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে স্পর্শ করে বা না করে, সম্পূর্ণ বা আংশিক কাভার করলে ওভার বসে। এখন আপনাকে কেউ যদি প্রশ্ন করে ভাই ওভার কখন বসে, আপনি বলবেন ভাই স্পর্শ করে হোক আর স্পর্শ না করে হোক কাভার করলে ওভার বসে। আর যদি কাভার করা বোঝাচ্ছে না, জাস্ট স্পর্শ করে আছে বোঝাচ্ছে, তাহলে আপনি কি লিখবেন? অন লিখবেন। আমরা অনেক পেঁচাল পারছি, এটা একটা স্ক্রিনশট নেন। আমি আপনাদেরকে এখন অনেকগুলো সেন্টেন্স দিব, আপনারা শূন্যস্থান পূর্ণ করবেন। আচ্ছা, স্ক্রিনশট ডান? যদি ডান হয় এ বি সি ডি ই এই 5টা প্রশ্নের উত্তর লিখিয়ে দেন। মুখে বলা যাবে না, মুখে বলা যাবে না, লিখে দেন। লিখে দেন দ্রুত, কমেন্ট বক্সে কমেন্ট করেন। হ্যাঁ, তো মাশাআল্লাহ, কমেন্ট করতে থাকেন। আচ্ছা, দেখি আমাদের ভাইরা কি কমেন্ট করলেন। ওকে, আসেন তাহলে আমরা একটু মিলাই দেখি। হ্যাঁ, দেখেন কার কয়টা হলো। আপনাকে যদি বলে, তাহলে আপনি বললেন যে উই প্লেড দ্য ম্যাচ 1000 মিটার্স অ্যাবাভ দ্য সি লেভেল। ধরুন আমরা বললাম যে আমরা একটা ম্যাচ খেলেছিলাম, এই ম্যাচটা আমরা কোথায় খেলেছিলাম? সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 মিটার উপরে। এখন সমুদ্র পৃষ্ঠের কি সরাসরি উপরে খেলছি? না, আমাদের যেই মাঠে খেলেছি সেই মাঠটা সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতার দিক থেকে 1000 মিটার উপরে ছিল। সো উচ্চতার দিক থেকে উপরে হলে অ্যাবাভ। এবার দেখেন বলা হচ্ছে যে টেবিলের উপর ছাতা আছে, তাহলে নর্মালি আমরা টেবিলের উপর একটা ছাতা রেখে দিছি, এখানে ঢাকার কোনো বিষয় নাই, অন। কিন্তু আমরা যদি বলি যে তার মাথার উপর একটা ছাতা আছে, মাথার উপর ছাতা মানুষ কেন দেয়? কাভার করার জন্য, তাহলে কাভার করলে ওভার বসে। এবার দেখেন আপনাকে বলা হলো যে লাইনের উপর তোমার ঠিকানা লেখো। এই লাইনের উপর ঠিকানা মানে কি? লাইনের উপর ঠিকানা বলতে বোঝাচ্ছে যে ঠিকানাটা আপনার লাইনের উচ্চতার দিক থেকে উপরে যাবে, নিচে নামবে না, তাহলে এটা হবে অ্যাবাভ। এরপরে দেখেন এটা ভারতের ধর্মশালার একটা স্টেডিয়ামের কথা বলা আছে, যে এইচপিসিএ স্টেডিয়াম, যেটা হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামটা সমুদ্র পৃষ্ঠ থেকে 1317 মিটার উপরে। সো এটাও সরাসরি উপরে না, উচ্চতার দিক থেকে উপরে, তাই এটা হবে অ্যাবাভ। কারো কোনো প্রশ্ন আছে নাকি বলেন? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি আপনাদেরকে কয়েকটা দিয়ে রাখতেছি, এটা একটু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন নাকি আমি করে দেবো? এখন তো বাসায় প্র্যাকটিস করলে মনে হয় বেটার হয়, তা নাহলে আমরা সময় কুলোতে পারবো না। যেমন এখানে আরেকটা দেয়া আছে,
এট ফার্স্ট শি ফেল ভেরি নার্ভাস, প্রথমে তার কাছে সে খুব নার্ভাস ফিল করলো, তার খুব ইতস্তত করা শুরু করলো, কিন্তু যখনই প্লেনটা শহরের উপরে চলে গেল সে ইজি হয়ে গেল। তাহলে দেখেন তো, একটা প্লেন যখন শহরের উপরে থাকে তার মানে কি সে পুরো শহরকে কাভার করে না, তাহলে ওভার হবে না। প্লেন যখন শহরের উপরে থাকে তখন কি সেটা শহরকে স্পর্শ করে থাকে? তাও না, জাস্ট উচ্চতার দিক থেকে উপরে থাকে। সো অ্যাভাব। আমরা যদি বলি যে বাক্সটা টেবিলের উপরে আছে, নরমালি কোনো কিছুর উপরে থাকলে অন। এবার যখন বলা হচ্ছে তুমি কি, ধরে নেন এটা আপনার অ্যাপার্টমেন্ট, মানে এটা আপনার বিল্ডিং, এই বিল্ডিং এর 1 তলা আর 2 তলা মার্কেট, 3 তলা আর 4 তলাতে এরকম ছোট ছোট অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট আছে। এখন আপনি যদি এই ধরনের মার্কেটের উপরে একটা ফ্ল্যাটে থাকেন, তার মানে কি আপনার ফ্ল্যাট দিয়ে মার্কেটকে কভার করছেন, নাকি জাস্ট বোঝাচ্ছে যে মার্কেটের উপরেই আপনার বাড়ি? তাহলে উচ্চতা বোঝাচ্ছে। উচ্চতা বোঝালে সে তার ছেলের গায়ের উপরে কম্বল টেনে দিল। আচ্ছা, কম্বল যখন টেনে দিল শরীর কি কাভার হলো না হলো না? হলো। কাভার করলে ওভার হয়, ওভার। একজন মানুষ রুটির উপরে কিছুটা বাটার লাগাচ্ছে, সে রুটির পুরো অংশ হোক আর হালকা হোক আর অর্ধেক হোক, কাভার হয়? হয়। তাহলে কি হবে? ওভার হয়। ওভার অন না। আপনি রুটির উপরে যখন জেলি লাগাবেন, মাখন লাগাবেন, অর্ধেক করেন আর হ্যাঁ কাভার হবে না। আপনি রুটির উপরে কাভার করার জন্য তো, কিছু অংশ কাভার করার জন্য তো উপরে মাখন লাগান ভাই। আর আমরা যদি বলি সে বইটা বিছানার উপরে দেখলো, মানুষ কিন্তু বিছানাকে ঢাকার জন্য বই রাখে না, জাস্ট নরমালি উপরে রাখা বোঝালে অন হয়। এতটুকুর মধ্যে প্রশ্ন আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা আন্ডার আর বিলোর ব্যবহার দেখব। তো আসেন আমরা এবার আচ্ছা দেখেন, আমরা এখন দেখব স্থিরভাবে নিচে অথবা নিচের বোঝাতে কি বসতে পারে। 1 বসতে পারে আন্ডার, আর 2 বসতে পারে বিলো। তাহলে দেখেন, এখন আমরা যে প্রিপোজিশন গুলো ব্যবহার করব আন্ডার এবং বিলো, সেটা কিন্তু গতিশীল না, স্থির বোঝানোর জন্য ব্যবহৃত হবে। তাহলে খেয়াল করেন, মাথায় রাখবেন, বিলো হচ্ছে অ্যাভাব এর বিপরীত। তাহলে বিলোটা হচ্ছে মূলত অ্যাভাবের বিপরীত। ওকে, অর্থাৎ এটা হচ্ছে সরাসরি নিচে নয়, বরং উচ্চতা বা পাশের দিক থেকে নিচে। সরাসরি যদি নিচে হয় তাহলে লিখতে হবে আন্ডার। এখন সরাসরি নিচে না, পাশের দিক থেকে নিচে। পাশের দিক থেকে নিচে কি আপনারা বুঝেন? একটু বলেন তো। আচ্ছা, আমি একটু উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার বুঝবেন। আমি জানি এটা হতে পারে, আরেকটা জিনিস হতে পারে। ধরে নেন এটা হলো একটা 5 তলা বিল্ডিং। ওকে, ধরে নেন এটা হচ্ছে রানাদের বিল্ডিং। হ্যাঁ, রানার বিল্ডিং এর নিচে গিয়ে এক ছেলে, ধরে নেন তার নাম হলো গিয়ে সাকিব। হ্যাঁ, সাকিব নামের এক ছেলে বিল্ডিং এর নিচে গেল, গিয়ে ফোন দিল যে রানা দোস্ত তুই কই রে। খেয়াল করেন, রানা কাকে ফোন দিল? সরি, সাকিব কাকে ফোন দিল? রানাকে ফোন দিল যে বন্ধু তুমি কই? রানা বলল আমি বাসায় আছি। তখন রানা এবার সাকিবরে জিজ্ঞেস করলো সাকিব তুই কই? খেয়াল করেন কিন্তু কথাটা। তখন সাকিব বলল দোস্ত আমি তোদের বিল্ডিং এর নিচে আছি। বলেন তো সাকিব কোথায় আছে?
রানাদের বিল্ডিং এর নিচে আছে। আচ্ছা, সাকিব যখন বলবে যে রানা আমি তোদের বিল্ডিং এর নিচে আছি, তখন রানা হাতুড়ি, শাবল, কোদাল এগুলো নিয়ে এসে বিল্ডিং এর নিচের মাটি খুঁড়ে রানার ঠ্যাং ধরে টান দিয়ে বের করে আনবে? আসলে কি যে বিল্ডিং এর নিচে মানে কি বিল্ডিং এর সরাসরি মাটির নিচে, নাকি এই যে পাশের দিক থেকে নিচে বোঝাচ্ছে স্যার? পাশের দিকে আমি যদি বলি যে ভাই আমি তো পাহাড়ের নিচে আছি, তার মানে কি আমি পাহাড়ের মাটির নিচে চাপা পড়ে রয়েছি, না পাশের দিক থেকে নিচে আছি? পাশের দিক থেকে। এই যে পাশের দিক থেকে বা উচ্চতার দিক থেকে যদি নিচে থাকা বোঝায়, তাহলে আপনাকে কি লিখতে হবে? বিলো লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। চাইলে একটা স্ক্রিনশট দিতে পারেন, আমি এখন এই ছবিটা মুছে ফেলবো। আচ্ছা, এবার দেখেন আরেকটা ক্ষেত্রে আমরা বিলো লিখতে পারি। আরেকটা ক্ষেত্রে আমরা বিলো লিখতে পারি, সেটা কোন ক্ষেত্রে? তাপমাত্রার দিক থেকে নিচে বোঝালে। আর আন্ডারটা আমরা কখন ব্যবহার করব? এটা হচ্ছে স্পর্শ করে বা না করে সরাসরি নিচে থাকা বোঝালে। দুই, অধীনস্থতা বোঝালে। অধীনস্থতা বুঝছেন কি ভাই? ধরেন আপনি বললেন তুই কি জানিস আমার আন্ডারে 100 লোক কাজ করে, তার মানে আপনার গায়ের নিচে 100 লোক থাকে? গায়ের সরাসরি নিচে থাকে না ভাই, আপনার অধীনে কাজ করে, অধীনস্থতা বোঝাচ্ছে। হ্যাঁ, তারপরে 3, বয়স বা সংখ্যার দিক থেকে কম অথবা নিচে বোঝালে। ধরুন আপনি বললেন যে আমাদের টিমে যারা যে প্লেয়ার গুলো আছে তারা সব আন্ডার 19, মানে কি বয়সের দিক থেকে তাদের বয়স 19-এর কম। আচ্ছা, মানসিক আরে চার, এটা হচ্ছে মানসিক চাপ বুঝালে। এটা একটা স্ক্রিনশট নেন, আপনাদেরকে আমি কয়েকটা সেন্টেন্স দিব, আপনারা সমাধান করে দেবেন। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আসেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা একটু করার চেষ্টা করি ভাই। এই যে এই প্রশ্নগুলোর একটু কুইক চেষ্টা করবেন। স্যার এ বিলো। আচ্ছা, মুখে বলেন না, মুখে বলেন, একটু লিখে দেন, লিখে দেন। 1 মিনিট সময় দিলাম, তারপর আমি বলি। বাকি ভাই বোনরা একটু চেষ্টা করুক ভাই। মাশাআল্লাহ, আপনারা চেষ্টা করছেন। ওকে, আসেন মিলেমিশে করি কাজ। দেখেন, আমরা যদি বলি যে সূর্য দিগন্তের নিচে হারিয়ে গেল, সরাসরি নিচে গেল,
পাশে চলে গেল। আমরা জানি যারা গ্লোব দিয়ে আমরা যে দিন এবং রাত্রির ব্যবধান শেখার জন্য ছোটবেলায় যে কাজটা করছি, অন্ধকার রুমে একটা গ্লোব রেখে আমরা একটা মোমবাতি জ্বেলে দিলে অর্ধেক আলো থাকে অর্ধেক অন্ধকার, যে অর্ধেক জায়গায় আলো থাকে পৃথিবীর সেই দিকগুলোতে কি হয়, দিন থাকে, বাকি দিকটা অন্ধকার থাকে। তো আমরা এভাবে পড়ে আসছি। কিন্তু এখন দেখেন সূর্য যদি হরাইজন বা দিগন্তের নিচে হারিয়ে যায়, এটা কি আসলে নিচে যায়? নো, পাশে চলে যায়। তাহলে এটা কি হবে ভাই? বিলো। এবার দেখেন আমি যদি বলি সে পজিশনের দিক থেকে বা র্যাঙ্কের দিক থেকে আমার নিচে, তার মানে কি অধীনস্থতা বোঝাচ্ছে, আন্ডার। 3 নাম্বার এখানে পোলাপাইন বাস খায়, সেটা হচ্ছে বলতেছে যে আরোহণকারীরা বা ক্লাইম্বার্সরা স্টপ সেভারাল 100 মিটার্স ড্যাশ দ্য টপ অফ দ্য মাউন্টেন। ধরেন এটা একটা বিশাল পাহাড় বা পর্বত, ধরেন এটা একটা পাহাড়, ওকে, পাহাড় বা পর্বত। এখন এই চূড়ায় যাওয়ার জন্য, মানে চূড়ায় না গিয়ে এই চূড়া থেকে কয়েকশো মিটার নিচে কিছু মানুষ থেমে গেল। এখন কেউ যদি বলে যে আমরা পাহাড়ের চূড়ার নিচে থামলাম, তার মানে কি সরাসরি পাহাড়ের মাটি খুঁড়ে নিচে গিয়ে থামলো? নো, পাশের দিক থেকে নিচে। নিচে বোঝালে কি হয়? বিলো হয়। এবার আসেন ছেলেটা ছাতার নিচে, মানে সরাসরি নিচে, আন্ডার। তোমার নাম, লাইনের নিচে তোমার নাম লেখো, সরাসরি লাইনের নিচে নাম লিখতে বলে নাই, উচ্চতার দিক থেকে নিচে, বিলো। আর তাপমাত্রার দিক থেকে যদি কোনো কিছু কম বোঝায়, নিচে বোঝায়, সরি তাপমাত্রা না, এটা অধীনস্থতা বোঝাচ্ছে। there are 300 employees dash him, তার অধীনে 300 কর্মচারী আছে, আন্ডার। সবগুলো হয়েছে কার? আচ্ছা, 4টা হয়েছে অন্তত কার? 5টা হয়েছে, মাশাআল্লাহ, গুড। স্যার এই নাম্বারটা একটু বলে দিলে ভালো হতো। কোন নাম্বার? এই নাম্বার এই স্যার। ই ই ই এই যেটা ভাই, ধরে নেন আপনাকে বল, এই যে দেখেন কি বললো, রাইট ইউর নেম ড্যাশ দ্য লাইন, লাইনের নিচে তোমার নাম লেখো। আপনাকে যদি বলে রাইট ইউর নেম বিলো অর আন্ডার দ্য লাইন, লাইনের নিচে তোমার নাম লেখো। আচ্ছা ধরেন যে এটা একটা লাইন, আপনাকে বললো তোমার নাম এই লাইনের নিচে লেখো, তার মানে কি আপনার নাম ধরে নেন সাকিব, এই লাইনের নিচে আপনার নাম লিখতে বলছে, মানে কি এই লাইনটা আপনার নামের উপরে থাকবে? হ্যাঁ দেখেন তো, বোঝেন নাই না? আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাই দিই। দেখেন ধরেন আপনাকে বললো বিলো যেহেতু অ্যাবভ এর উল্টা, তো সেহেতু এই যে উল্টা। আপনাকে যদি বলে লাইনের নিচে তোমার নাম লেখো, তার মানে কি যে লাইনের নিচে আপনার নাম থাকবে, নাকি বোঝানো হচ্ছে যে এই নামটা মূলত লাইনের উচ্চতার দিক থেকে নিচে থাকবে? কোনটা বোঝায়? আপনাকে যদি বলা হয় লাইনের নিচে সিগনেচার কর, তার মানে কি লাইনটাকে তুলবেন, সিগনেচার করে উপরে লাইন দিয়ে দিবেন? না, এটা বোঝাচ্ছে। এবার ক্লিয়ার তো ভাই? আচ্ছা, এবার চলে আসেন, বলেন এটা কি হবে? বি নাম্বার, বি নাম্বারটা যারা বলতে পারেন সবাই চেষ্টা করেন। পার্ট অফ দ্য সিটি আর ড্যাশ অ্যাবাব না তো, আরে ভাই বলাই তো আছে আপনাকে আন্ডার আর বিলো দিয়ে, আপনি অ্যাবাব করতে পাইলেন। অ্যাবাব কই পাইছেন আপনি? অ্যাবাব নাই তো। দেখেন আপনাকে যদি বলা হয় শহরের কিছু অংশ সমুদ্র পৃষ্ঠের নিচে, তার মানে সমুদ্রের সরাসরি নিচে, নাকি সমুদ্রের যে পৃষ্ঠটা শহরের কিছু অংশ তার উচ্চতার দিক থেকে নিচে, কি হয়? বিলো হয়। পারলেন না কেন? পারা উচিত ছিল। এবার বলেন এইটা পারেন কিনা দেখি। দ্য হোল ভিলেজ ওয়াজ ড্যাশ ওয়াটার, পুরো গ্রামটা পানির নিচে ছিল। এখন দেখেন একটা গ্রাম যখন বন্যার কারণে পানির নিচে যায়, উচ্চতার দিক থেকে নিচে যায় না সরাসরি পানির নিচে থাকে? সরাসরি পানি নিতে স্যার, সরাসরি। এই যে ওস্তাদ আন্ডার। বাকি যেগুলো দেয়া আছে নিজেরা নিজেরা দেখে দেখে প্র্যাকটিস করবেন, আমি সব ব্যাখ্যা করার আর সময় পাবো না। ওকে, এইবার আমরা চলে আসছি বিটুইন আর অ্যামাং এ। বলেন তো বিটুইন অ্যামাং কি কঠিন না সহজ? স্যার। দুনিয়ার কঠিন কঠিন প্রিপোজিশনের ব্যবহারগুলোর মধ্যে
অন্যতম কঠিন হচ্ছে বিটুইন আর অ্যামাং এর ব্যবহার। তবে আমাদের ভাই বোনেরা না বুঝা ভাবে এটা খুব সহজ খেলা হবে। আসেন তাদেরকে একটু দেখাই দিই। অনেকের ধারণা কি, মানে 99% মানুষ জানে দুইয়ের মধ্যে হলে বিটুইন হয়, দুইয়ের অধিক হলে অ্যামাং হয়, তাই না? যদি তাই জেনে থাকেন তাহলে আপনি ভুল জানেন। আসেন সঠিক জিনিসটা জেনে নেই। মাথায় রাখবেন, সাধারণভাবে দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন বসে। এইবার অসাধারণটা চলে আসছে, দেখেন। এবার কিন্তু দুই বলি নাই আমি, দুইয়ের অধিক প্রপার নাউনের মধ্যে বোঝালে বিটুইন বসে। 3, এটা কিন্তু দুই না, খেয়াল করেন, দুইয়ের অধিক ব্যক্তি, কোম্পানি, দেশ, ইত্যাদির মধ্যে চুক্তি বোঝালে, চুক্তির ইংরেজি হচ্ছে ট্রিটি বা এগ্রিমেন্ট, বিটুইন বসে। এখন বাসটা খাবে সেই ভাই বোনেরা যারা ভাবে শুধু দুইজন হলেই মনে হয় বিটুইন বসে। ন, এটাও দুইয়ের অধিক, এটাও দুইয়ের অধিক। ওকে, আচ্ছা। ট্রিটি আর কি? ট্রিটি, ট্রিটি, TREATY, TREATY, ট্রিটি। স্যার ওর সাথে আরেকটা ওয়ার্ড বলছিলেন। চুক্তি, চুক্তি, এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট। আচ্ছা, এবার দেখেন সাধারণভাবে দুইয়ের অধিকের মধ্যে বোঝালে অ্যামাং বসে। এবার দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সংখ্যা উল্লেখ না করে আপনাকে যদি প্লুরাল লিখে দেয়, সংখ্যা উল্লেখ না থেকে প্লুরাল থাকলে, ধরেন প্লুরাল দেয়া আছে, যেমন বয়েজ, 5 জন নিয়ে বয়েজ নাকি 2 জন নিয়ে বয়েজ আপনি জানেন না, তাহলে আপনাকে অ্যামাং লিখতে হবে। এটা একটু দেখে নেন, একটা স্ক্রিনশট দেন প্লিজ। ডান হয়েছে? হ্যাঁ স্যার হইছে। আচ্ছা, তাহলে ভাইরা এইবার আল্লাহর ওয়াস্তে কেউ কেউ হ্যাঁ না লিখে থাকবেন না, সবাই একটু কমেন্ট করেন, মুখে বলেন না প্লিজ। মুখে বলবেন না প্লিজ।
সবাই সবাই চেষ্টা করেন, একজন দুজন না। ওয়াও, এই তো মাশাআল্লাহ চরম হচ্ছে। আসেন আমরা একটু মিলাই দেখি। এখানে বলা হচ্ছে ডিস্ট্রিবিউট দ্য বুকস ড্যাশ টু বয়েজ, দুটো ছেলের মধ্যে বইগুলো ভাগ করে দাও। তাহলে নরমালি দুইজনের মধ্যে বোঝালে বিটুইন হয়। এইবার দেখেন বলা হচ্ছে ছেলেগুলোর মধ্যে বইগুলো ভাগ করো। এবার ছেলেগুলো বলছে কিন্তু তাদের সংখ্যা আমরা জানি না, সংখ্যা উল্লেখ না থাকে প্লুরাল হলে অ্যামাং বসে। এবার বলছে তিনজন ছেলের মধ্যে, তাহলে আমরা জানি নরমালি দুইয়ের অধিক হলে অ্যামাং হয়। ওকে, আসসালামু আলাইকুম ভাই। দাদা ওই যে 9:15 ক্লাস শেষ হবে, আমি থাকবো নাকি? ফার্মগেট, ফার্মগেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, ওকে, আচ্ছা। বাকিগুলো একটু দেখি আমরা। ডিস্ট্রিবিউট দ্য বুকস ড্যাশ রানা এন্ড সুমাইয়া, দুজনের মধ্যে বিটুইন। বলেন এই নাম্বারটা কি হবে, সবাই বলেন। লাস্টেরটা বিটুইন হবে। এই তো ধন্যবাদ। দেখেন এখানে এখানে তিনজন আছে কিন্তু তিনজনের নাম উল্লেখ করে দেয়া আছে। নাম উল্লেখ থাকলে প্রপার নাউন বলে, দুইয়ের অধিক প্রপার নাউন হলে কি হয়? বিটুইন। আপনার বন্ধু বান্ধবদেরকে আপনি এই কোশ্চেনটা দিয়েন, দেখবেন একদম কম করে হলে 95% বন্ধু বান্ধব এটা অ্যামাং লিখে দিয়ে আসবে। অ্যামাং লিখলেই বাস খাইতে হবে। আচ্ছা, বোঝা গেছে তো বাবা? আচ্ছা, এবার আসেন এটা বলেন কি হবে। ইউ শুড হ্যাভ রেড দ্য ট্রিটি। আমরা জানি রিড, রেড, রেড ভার্বের 3 নাম্বার ফর্ম, বানান সেম, উচ্চারণ ভিন্ন। ইউ শুড হ্যাভ রেড দ্য ট্রিটি, তোমার ট্রিটি বা চুক্তিটা পড়া উচিত ছিল। ড্যাশ দ্য 16 কান্ট্রিজ, 16টা দেশের মধ্যে যে চুক্তি তোমার পড়া উচিত ছিল। অনেকে ভাববে 16টা, তাহলে তো অ্যামাং হবে। নো, চুক্তি বোঝালে বিটুইন হয়। এরপর ইলিয়ানা, একটা মেয়ের নাম, বলা হচ্ছে ইলিয়ানা তাদের মধ্যে ফেভারিট ছিল। এখন দেখেন দেম মানে তাদের মধ্যে, তাদের বলতে কয়জন? দুইজন হইতে পারে, 200 হইতে পারে, আমরা সংখ্যা জানি না, অ্যামাং হবে। সংখ্যা না থেকে প্লুরাল থাকলে অ্যামাং। এখানেও তাই, আমরা জানি এম এ এন ম্যান মানে হলো একজন মানুষ, এম ই এন ম্যান মানে অনেকগুলো মানুষ। এখানে বলা হচ্ছে দ্য লাস্ট থিং শি ওয়ান্টেড, শেষ যে জিনিসটা সে চেয়েছিল সেটা হচ্ছে রাইভালরি মানে বৈরিতা। বৈরিতা মানে কি ভাই? শত্রুতা। অ্যামাং দ্য ম্যান, সে শেষ যে জিনিসটা চায় সেটা হচ্ছে মানুষে মানুষের শত্রুতা। আশা করি ধরতে পেরেছেন। আচ্ছা, এইখানে 3টা, আর এর সামনে দেখলাম আমরা কয়টা ছিল? ছিল 5টা। 8টায়, 8টার মধ্যে অন্তত 5টা হয়েছে কার? কমপক্ষে 5টা হয়েছে, বলেন। 8টাই হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। ইয়ামিন ভাই কয়টা হয়েছে? ইয়ামিন ভাই, ইয়ামিন ভাই আজকে রাগ করছে, কথা বলবে না। মাসুম ভাই কয়টা হয়েছে? স্যার আগের 5টার মধ্যে 4টা হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো আপনারা ভালো পারতেছেন। আচ্ছা, এবার আসেন আমরা আরো কিছু প্রিপোজিশন দেখব। বলেন তো সামনে এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে বিফোর, আবার এর ইংরেজি হচ্ছে ইন, ফ্রন্ট, অফ। খেয়াল করেন এখানে মারাত্মক 8টা হয়েছে ইয়াসমিন আক্তারের, মাশাআল্লাহ। খেয়াল করেন, ধরেন এটা একটা চেয়ার, এইটাও একটা চেয়ার, দুজন মানুষ মুখোমুখি ভাবে বসে আছে। ধরে নেন এটা হচ্ছে রূপা আর এটা হলো হিমু। বলেন তো রূপা কোথায় আছে? হিমুর সামনে। হিমু কোথায় আছে? রূপার সামনে। দুজন কোথায় আছে? দুজনের মুখোমুখি। যখন কেউ কারো মুখোমুখি ভাবে
এভাবে সামনে বসে, তখন সেই সামনে বসানোর জন্য বিফোর বসে। ধরে নেন রূপা আর হিমু একসাথে ফুচকা খাচ্ছিল, হ্যাঁ, টেবিলের মধ্যে বসে, তখন দুজন দুজনের মুখোমুখি ছিল, তখন আমরা বিফোর লিখছি। এবার রূপা চাইলো, মানে হিমু চাইলো যে রূপারে আমি একটু আগায় দিয়ে আসি, তখন হিমু রূপারে লোকাল বাসে উঠাই দিল, যেখানে সামনে একটা সিট পিছনে একটা সিট ছিল। ধরে নেন এবার রূপা বসছে সামনে, হিমু বসছে পেছনে। বলেন তো এবার রূপা সামনে নাকি হিমু সামনে? সামনে কে? রূপা। তাহলে দেখেন এখানে রূপাও সামনে, হিমুও সামনে। এই যে আমি আপনাদের মুখোমুখি ভাবে দাঁড়াইছি, আমি আপনাদের সামনে, আপনারা আমার সামনে, তার মানে আমরা হচ্ছে বিফোর। কিন্তু আমি যদি এদিকে ঘুরে যাই, ধরেন এটা একটা ক্লাসরুম, এবার আমি আপনাদের সামনে, আপনারা কি আমার সামনে না পেছনে? এই তখন ইন ফ্রন্ট অফ লিখতে হবে। অথবা একজনের মুখ চিনতে পারছেন আপনি, আরেকজনের মুখ নাকি বুক নাকি ঠ্যাং চিনেন নাই, সেক্ষেত্রেও ইন ফ্রন্ট অফ হবে। এখন বলতে পারেন যে ভাই এটা আবার কোন ধরনের কথা? ধরেন আমি আপনাকে বললাম আমার বাড়ির সামনে একটা বিশাল বট গাছ আছে। আচ্ছা, বাড়ির সামনের দিক কোনটা? দরজাটা। বট গাছের সামনের দিক কোনটা? চেনা সম্ভব? সম্ভব না। তাহলে যখন কোনো কিছু সামনে পেছনে বোঝা সম্ভব না, তখন আপনাকে কি লিখতে হবে? ইন ফ্রন্ট অফ। দেখেন প্লিজ, পারবেন তো ইনশাল্লাহ? আসেন ওস্তাদ, এবার বলেন হোয়াইল ইটিং ফুচকা। ফুচকা খাওয়ার সময় রূপা আমার সামনে বসছিল, আমার ভিতরে বসছিল, আমার উপরে বসছিল, কত কথা, তাই না? আচ্ছা দেখেন, ইনটু মানে হচ্ছে ভিতরের দিকে, আউটসাইড মানে বাহিরের দিকে, আর বিফোর মানে হচ্ছে সামনে, আর অন মানে উপরে। যাত্রাবাড়ি শাখার এক ভাই বলছিল উপরে বসছিল, আমি বললাম ভাই আপনি কি রূপারে আপনার গাড়ির উপর বসায় ফুচকা খাওয়ান? তাহলে অন বলবেন? হবে না। আমি তো একটা মানুষ, বা মানুষ তো আর আমার বাইরের দিকে বসবে না, মানুষ তো আমার ভেতরের দিকে বসবে না, তাহলে কি হবে? বিফোর। এবার আসেন ইন দ্য লাইন ফর টিকিটস। আমরা যখন টিকিট কাটার জন্য লাইন ধরি, তখন কি মুখোমুখি ভাবে সামনে থাকি? ইন দা ফ্রন্ট অফ না ভাই, ইন ফ্রন্ট অফ ভাই। হ্যাঁ, এই যে দুইবার ইন দা ফ্রন্ট অফ বলছেন, রাগ করেন না ভাই, মানে আমি টিচার তো, আমার ভুল ধরাই দিতে হয়, আমার সাথে রাগ করেন না। ইন দা ফ্রন্ট অফ বললে কি হবে? এই যেমন এখানে তো লেখা আছে, আপনি যখন নিজে থেকে লিখতে যাবেন তখন বিপদে পড়ে যাবেন, হুট করে একটা দা চলে আসবে। ইন ফ্রন্ট অফ, ওকে। আচ্ছা, এইবার আগে আমাকে লিখতে দেন বিহাইন্ড। এর মানে হচ্ছে পেছনে। বিহাইন্ড মানে কি ভাই জান? পেছনে। আউটসাইড মানে হলো বাহিরের দিকে। ধরে নেন আমরা ক্রিকেট খেলতেছি বা আমরা ব্যাডমিন্টন খেলতেছি, ব্যাডমিন্টনে এরকম একটা কোর্ট থাকে না ভাই? হ্যাঁ, কি একলাম এটা, ব্যাডমিন্টনে কোর্ট থাকে কিনা? এখন আমাদের কোর্টের বাইরে একটা ছাগল ঘুরতেছে, তখন আমরা বলতে পারি কিনা যে ছাগলটা বা দ্য গোট ইজ আউটসাইড অফ আওয়ার কোর্ট? আচ্ছা, বিফোর মানে সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বলেন কোনটা হবে? ইন ফ্রন্ট অফ। ভালোভাবে খেয়াল করবেন, হয় নাই। অ্যাজ এর বাংলা হলো যেহেতু। যেহেতু ছেলেটা ব্যানিয়ান ট্রি মানে বট গাছের সামনে ছিল, তাই আমি তারে দেখি নাই, নাকি বলবেন যেহেতু পোলারা বট গাছের পিছনে ছিল? এই তো, ধন্যবাদ। বিহাইন্ড। যদি ছেলেটা বট গাছের পেছনে থাকে তাহলে আপনি দেখবেন না, সামনে থাকলে তো আপনি দেখবেন। ওকে। এইবার আসেন, আমরা জানি ছোট জায়গার পূর্বে এট বসে, বড় জায়গার পূর্বে ইন বসে। আমাদেরকে এই যে রেডমি 10C, কে জানো আপনি?
নাই কোথাও। আচ্ছা বলেন, ছোট জায়গার পূর্বে অ্যাট বসে, বড় জায়গার পূর্বে ইন বসে। আর আমি যদি বলি যে মীর জালাল সুমন ঢাকার মিরপুরে বাস করে, ঢাকা বড় না মিরপুর বড়? ঢাকা বড়, তাহলে ঢাকার আগে ইন, মিরপুরের ক্ষেত্রে অ্যাট। ডান। এইবার খেয়াল করেন, আমি যদি বলি যে মীর জালাল সুমন মানে আমি আর কি মিরপুরের শেওড়াপাড়ায় থাকি, তাহলে বাবা শেওড়াপাড়া বড় নাকি মিরপুর বড়? তাহলে দেখেন আগের বাক্যে ঢাকা বড় মিরপুর ছোট ছিল, তাই তুলনা অর্থে মিরপুরের পূর্বে আমাকে অ্যাট লিখতে হয়েছে। এইবার কিন্তু আবার দেখেন শেওড়াপাড়ার তুলনায় মিরপুর বড়, তাই ডেফিনেটলি শেওড়াপাড়ার ক্ষেত্রে অ্যাট, মিরপুরের ক্ষেত্রে ইন বসবে। বোঝা যাচ্ছে তো ভাইজান? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা মাশাআল্লাহ। এবার আমরা দেখব প্রিপোজিশনস অফ মুভমেন্ট। সাধারণত গতিশীল বোঝাতে গেলে এই প্রিপোজিশন গুলো আমরা লিখে থাকি। তো আসেন আমি আপনাদেরকে একটু গতিশীলের প্রিপোজিশন গুলো লিখে দেই। Prepositions of movement, হ্যাঁ মানে গতি বোঝানোর জন্য যে আমরা প্রিপোজিশন গুলো লিখি সেটা আমরা দেখব। কেমনে বোঝাই? আচ্ছা একটা কাজ করি আমরা, ধরেন আমরা একটা মেয়ের ছবি আঁকতেছি। এই যে মেয়েটা খুব ভালো মেয়ে, 99% ভালো, খালি একটু তেলাপোকা দেখলে ভয় পায়। ধরেন এই মেয়েটার পায়ের কাছে একটা তেলাপোকা আসছে। তেলাপোকা কেমনে আঁকে ভাই? এ ধরনের নাইকে দিলাম, এটা তেলাপোকা আঁকছি না টিকটিকি আঁকছি আল্লাহ জানে। এটা কাকড়া হয়ে গেছে আর কি। ধরেন একটা তেলাপোকা মেয়ে একটা মেয়ের পায়ের কাছে আসছে, এটা দেখার সাথে সাথে মেয়েটা বাবারে বলে লাফ দিয়ে একটা টেবিলের উপর উঠে গেছে। তাহলে খেয়াল করেন মেয়েটা কি করছে? লাফ দিয়ে টেবিলের উপরে উঠছে। আচ্ছা বলেন তো উপরে উঠে সে থেমে গেছে নাকি চলমান ছিল? স্যার উঠে বসে পড়ছে। বসে বসে বা দাঁড়ায় গেছে, থেমে গেছে। তাহলে মাথায় রেখেন কোনো কিছুর উপরে উঠে স্টপ হয়ে গেলে অন টু হবে, আর অন্যদিকে কোনো কিছু যদি উপরের দিকে যেতেই থাকে তাহলে আপ হবে। খেয়াল করেন কিন্তু ভাই, ধরে নেন আমি একটা বিসমিল্লাহ বলে লাফ দিছি, আমি উঠতেছি, মানে মহাকর্ষ শক্তি আমার শরীরের কোনো কাজ করতেছে না, আমি আর নামি নাই, উঠতেই আছি। তাহলে বলেন এই যে উঠতেছে স্টপ হয় নাই কিন্তু, তাহলে হবে আপ। কিন্তু কোনো কিছু উপরে উঠে থাইমা গেছে, তাহলে কি হবে? অন টু। এবার ধরে নেন এই মেয়েটা একটা তেলাপোকা দেখে টেবিলে উঠছিল, কিন্তু উপরে উঠে দেখলো ওনার জন্য 5টা টিকটিকি ওয়েট করতেছে। সে কি টেবিলে থাকবে নাকি বাবারে বলে লাফ দিয়ে নিচে নেমে পড়ে যাবে? নিচে নামবে। আচ্ছা নামার পরে এই মেয়ে কি থেমে যাবে নাকি অনবরত আজীবন পড়তে থাকবে? থেমে যাবে। তাহলে কোনো কিছু উপর থেকে নেমে যদি স্টপ হয়ে যায় তাহলে অফ বসে। এই অফ হচ্ছে ও এফ এফ, অফ। আর যদি এরকম হইতো যে মেয়েটা লাফ দিছে ঠিকই, একবারে এই মাথা থেকে ওই মাথায় পার হয়ে গেছে, এই উপর দিয়ে পার হয়ে যাওয়া বোঝালে ওভার বসে, আর নিচ দিয়ে যাওয়া বোঝাতে গেলে আন্ডার বসে। আর যদি এরকম হইতো যে মেয়েটা লাফ দিয়ে উপরের থেকে নিচে নামছে, সে অতল গহ্বরে যাচ্ছে নামতেই আছে, যখন কন্টিনিউয়াসলি নামতে শুরু করে তখন হয় ডাউন। তখন কি হয়? ডাউন। যখন কন্টিনিউয়াসলি উপরে উঠে তখন হয় আপ। নিচ দিয়ে গেলে আন্ডার, উপর দিয়ে গেলে ওভার। ওকে, আরেকটা জিনিস এটা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে পাশ দিয়ে গেলে একটা প্রিপোজিশন বসে, এটাকে বলা হয় পাস্ট। পাস্ট প্রিপোজিশনটা 40তম বিসিএস এ আসছে, 40 বিসিএস। ওকে ভাই, অন্যদিকে দেখেন যদি কোনো কিছু যদি, এটা আমরা একটু আগেও বলেছি, বাহির থেকে ভেতরে প্রবেশ করে তাহলে কি হয় স্যার? ইনটু। ভেতর থেকে বাইরে গেলে কি হয়? আউট অফ। এতটুকুর মধ্যে প্রশ্ন আছে কিনা প্লিজ? থাকলে বলেন।
ওকে, আপনারা পরবর্তীতে ভিডিওটা আবার দেখবেন। তো যেই কাজটা করবেন, আপনারা ছবি এঁকে এঁকে প্রয়োজনে পাশে লিখে রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। ধরে নেন আপ এন্ড ডাউন হ্যাঁ, দুটোই তো শূন্যের উপরে নাকি? শূন্যের উপরে না, মানে উপরে বা শূন্যের নিচে? শূন্যের উপরে শূন্যের নিচে না ভাই। যেমন ধরে নেন মই নিয়ে আপনি গাছের উপরে উঠতেছেন, আমরা বললাম যে ছেলেটা মই দিয়ে গাছের উপর উঠতেছে, মানে কি সে স্টপ নাকি কন্টিনিউয়াসলি উঠতেছে? এই আবার আমরা যদি বলি যে ছেলেটা সিঁড়ি দিয়ে নিচে নামতেছে, এখনো নিচে নামে নাই কিন্তু সে কন্টিনিউয়াসলি নামতেছে, তাহলে কন্টিনিউয়াসলি নিচে নামা বোঝালে ডাউন, কন্টিনিউয়াসলি উপরে ওঠা বোঝালে আপ, উপরে উঠে থেমে গেলে অন টু, নিচে নেমে থেমে গেলে অফ। নিচ দিয়ে চলমান যাচ্ছে, যেমন আপনি বললেন আমি গাছের নিচ দিয়ে যাচ্ছি, পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি, অথবা ধরে নেন ভাবি আপনারা দৌড়ানি দিচ্ছে, আপনি খাটের নিচে গিয়ে দৌড় দিয়ে ঢুকছেন, তাহলে নিচে দিয়ে গেলে কি হবে? আন্ডার। এবার ধরেন এইটা একটা পাইপ, এখন এই পাইপের এই পাশ দিয়ে একটা ক্যাট মানে বিড়াল ঢুকে গেছে, একটা কুত্তা বিড়ালরে দৌড়ানি দিচ্ছে, বিড়াল কি করছে? একটা পাইপের এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে। আচ্ছা বলুন তো এই পাইপটার চারিদিকে ঘেরা নাকি খোলা? ঘেরা কোনো কিছুর এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হলে আমরা ব্যবহার করব থ্রু, থ্রো না কিন্তু উচ্চারণ হচ্ছে থ্রু। আর ধরে নেন একটা কুকুর মানে ডিওজি সাহেব বা কুত্তা যখন দেখলো যে ভিতর দিয়ে যাওয়া যাচ্ছে না, তখন সে উপরের এক পাশ থেকে আরেক পাশে চলে আসলো। এই এক পাশ থেকে আরেক পাশে আসলে এটাকে বলা হয় অ্যাক্রস। এইটারও এক পাশ থেকে আরেক পাশে আছে, পার্থক্য কি? যদি ঘেরা কোনো কিছু, আচ্ছাদিত কোনো কিছুর ভিতর দিয়ে পার হওয়া বোঝায় তাহলে অ্যাক্রস বসে, আর এক পাশ থেকে আরেক পাশে যাওয়া বোঝালে, সরি, ঘেরা কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া বোঝালে থ্রু বসে, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া বোঝালে অ্যাক্রস বসে। ওকে, আচ্ছা আসেন একটা স্ক্রিনশট নিয়ে নেন ভাই প্লিজ। ওকে, এবার আসেন একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, কি হবে? ওভার। হ্যাঁ, আর যদি পাখি আইসা মাথার উপরে উঠে বসে পড়ে তাহলে অন টু হবে, তবে সেটা রেয়ার কেস। এই তো ওভার। এবার বলেন তো কাঁঠাল, গাছে একটা কাঁঠাল ছিল, খসে পড়ে গেল, উপর থেকে নিচে পড়ে স্থির হয়ে গেছে কিনা বাবা? অফ। যখন একটা কুত্তা রানারে দৌড়ানি দিল তখন সে লাফ দিয়ে গিয়ে দেয়ালের উপর উঠলো, অন টু। আচ্ছা, এবার দেখেন তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনে দিনে বাড়ছে, বেড়ে থেমে গেছে নাকি কন্টিনিউয়াসলি উঠছে উঠছে উঠছে? বুঝতেছেন তো বাবা? এবার আসেন, দ্য লিভিং স্ট্যান্ডার্ড অফ দ্য পুয়ার পিপল ইজ গোয়িং ড্যাশ ডে বাই ডে ফর ইনফ্লেশন। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির কারণে গরিব মানুষের বা দরিদ্র মানুষের লিভিং স্ট্যান্ডার্ড দিনে দিনে কমতেছে, কি হবে? ডাউন। আচ্ছা ভাই, যার শব্দ হচ্ছে একটু অফ করেন না প্লিজ। এই ইয়াসমিন আক্তার শব্দ হচ্ছিল, ইয়াসমিন প্লিজ। আচ্ছা এবার দেখেন মুস্তাফিজুর রহমানের দ্য ফার্স্ট বল অফ মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমানের প্রথম বলটাই ড্যাশ দ্য গ্রাউন্ড। গ্রাউন্ডের 6 হলে বল কি মাঠের বাইরে যায় না ভিতরে ঢোকে? আউট অফ। এই তো সাব্বাস, ভেতর থেকে বাইরে গেলে আউট অফ, বাইরে থেকে ভিতরে আসলে ইনটু হইতো। এইবার এটা হচ্ছে কমন সেন্স, দেখি আপনারা এটা পারেন কিনা। ডোন্ট রান ড্যাশ নেম এন্ড ফেম। নাম এবং খ্যাতির পেছনে ছোট না, আফটার। চাকরির পরীক্ষায় কয়েকবার আসছে এই সেন্টেন্সটা।
হি ইজ গোয়িং ড্যাশ কলেজ। দেখেন নির্দিষ্ট দিকে গেলে টু, অনির্দিষ্ট দিকে গেলে টুয়ার্ডস। এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই দেই। ধরেন আমি সাবিনা আপুরে বললাম, আচ্ছা আপু না আমার আম্মা জান, হ্যাঁ সাবিনা আম্মা জানরে বললাম যে মামুনি আপনি কোথায় যাচ্ছেন। সাবিনা আমাকে বলল যে বাবা আমি নিউ মার্কেটের দিকে যাচ্ছি। আচ্ছা বলেন তো উনি নিউ মার্কেটের দিকে যাচ্ছে মানে কি নিউ মার্কেটেই যাচ্ছে? হতে পারে সে নিউ মার্কেটে যাচ্ছে, হতে পারে নীলক্ষেতে যাচ্ছে, হতে পারে ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছে, হতে পারে ইডেন কলেজে যাচ্ছে, হতে পারে ঢাকা কলেজে তো যাবে না। তাহলে দেখেন তো এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। এই তো তাহলে হবে টুয়ার্ডস। আর আমি যদি জিজ্ঞেস করি যে আম্মাজান কোথায় যান, আম্মাজান বললো আমি নিউ মার্কেটে যাই, নির্দিষ্ট কিনা? তাহলে ডেস্টিনেশন নির্দিষ্ট হলে টু হবে, অনির্দিষ্ট হলে টুয়ার্ডস হবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে দাদা কোথায় যান, আমি বললাম ক্যারিয়ার 8 কোচিং সেন্টারের দিকে যাই, তাহলে কি হবে? টুয়ার্ডস। আর যদি বলি আমি ক্যারিয়ার 8 কোচিং সেন্টারে যাচ্ছি, তাহলে টু। বলেন এটা কি হবে, টু নাকি টুয়ার্ডস? এইটা টু হবে। ধন্যবাদ। স্ক্রিনশট দিয়েছেন? এইবার দেখেন পরের বাক্যটা খেয়াল করেন। এই বাক্যতে আমরা বলেছি আর নট শিওর অ্যাবাউট হিজ ডেস্টিনেশন। তাহলে আমি তার ডেস্টিনেশন কি জানি? জানি না। এছাড়াও বলা হচ্ছে মেবি। মেবি মানে কি? সম্ভবত সে কলেজে যাচ্ছিল, মানে কলেজেই যাচ্ছিল, এটা আমি ঠিক ফিক্স না, তার মানে কলেজের দিকে যাচ্ছিল। তাহলে টু না বলে কি হবে বাবা? টুয়ার্ডস। ক্লিয়ার? এবার বলেন তো হি এন্টার ড্যাশ দ্য রুম। হ্যাঁ এটা 42তম বিসিএস এ আসছে, সরি 43তম বিসিএস এ আসছে। রুমে প্রবেশ করা বোঝালে কোনো প্রেপোজিশন বসে না, তবে চুক্তিতে প্রবেশ করা বোঝালে প্রেপোজিশন বসে। এবার প্রেপোজিশন অফ টাইম, এটা আমার বলারই দরকার নাই ওস্তাদ, জাস্ট এই স্ক্রিনশটটা নেন। দেখেন আমি একটু বলে দেই, সেটা হচ্ছে নির্দিষ্ট করে যদি কোনো দিন তারিখ এরকম নাম বোঝায়, দিনের নাম বা তারিখের নাম বোঝায়, তাহলে তার আগে অন বসে। আর এটা মনে রাখবেন 24 ঘন্টার বেশি সময়, 24 ঘন্টার বেশি সময় হলে তার পূর্বে ইন বসে। সেটা 24 ঘন্টার বেশি 1 মাস হতে পারে, ঋতু হতে পারে, বছর হতে পারে, দশক, শতক, এর আগে ইন বসে। মর্নিং, আফটারনুন, ইভিনিং অর্থাৎ সকাল বিকাল সন্ধ্যার পূর্বে ইন বসে। তবে সেই সকাল বিকাল সন্ধ্যা দ্বারা যদি নির্দিষ্ট করে কোনো সকাল বিকাল সন্ধ্যা বোঝায়, তাহলে তার পূর্বে আবার অন বসে। আচ্ছা আমি এটা ব্যাখ্যা করি। ধরেন আমি আপনাকে বললাম আমি সকালে মসজিদে যাই, আমি সকালে স্কুলে যাই। বলেন তো শনিবার সকালে যাই নাকি রবিবার সকালে যাই, নাকি সব সকালে যাই? প্রতিদিনই। কিন্তু আমি যদি বলি যে আমি শুক্রবার সকালে তোমার বাড়িতে যাব, সব সকাল নাকি নির্দিষ্ট একটা সকাল বোঝাচ্ছে? নির্দিষ্ট সকাল। তাহলে নির্দিষ্ট সকাল বোঝালে অন বসবে, আর যদি সব সকাল হয় ইন বসবে। ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময় বোঝালে তার পূর্বে অ্যাট বসে। এটা একটু লিখে রাখবেন। কাছাকাছি সময় বোঝালে অ্যাট অ্যারাউন্ড বা অ্যাট অ্যাবাউট বসে। এবার আপনারা বলেন আমি এগুলো লিখবো। ইট স্নোজ ড্যাশ জানুয়ারি। জানুয়ারি মাসে তুষারপাত হয়। তাড়াতাড়ি বলেন, দেখা বলতে হবে। কি হবে? ওরে আমার ওস্তাদ,
24 ঘন্টার চেয়ে বেশি সময় হলে কি হয়? ইন হয়। 2 নাম্বার, সে শনিবারে জন্মগ্রহণ করেছিল, নির্দিষ্ট দিন হয়েছে কিনা? অন। এবার বলেন তো, সে সন্ধ্যা 6টায় এখানে এসেছিল, ঘড়ির কাঁটার নির্দিষ্ট টাইম হয়েছে কিনা? অ্যাট। আমার ছেলে 2015 সালের 10ই নভেম্বর জন্মগ্রহণ করেছে, বলেন তো এটা মাস, বছর, দিন নাকি তারিখ? এটা তারিখ। এটা ধন্যবাদ। অনেকে ভাববে 2015 না, 2015 পুরো সাল না, পুরো নভেম্বর না, নভেম্বরের মাত্র 10 তারিখ। তাহলে অন। বলেন তো 1980s মানে কি? মানে 1980 দশক, সাল না। এই 1980s এস আছে মানে কি? এস আছে মানে হচ্ছে এটা 80, 81, 82, 83 এরকম 89 পর্যন্ত। এবার দেখেন এফ এবং জি কে বলতে পারবেন? আমার বাবা সকালে সাঁতার কাটে, বলেন তো শনিবার সকাল না রবিবার সকাল? সব সকাল। কিন্তু আমি যদি বলি যে আমি শুক্রবার সকালে দেখা করবো, এটা কি সব সকাল? অন হবে। একটা স্ক্রিনশট দিবেন প্লিজ। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না প্লিজ, থাকলে বলেন। আচ্ছা, ক্লিয়ার আছে। আচ্ছা বলেন তো, আমরা আজকে কত নম্বর লেকচার করতেছি? লেকচার 5। 5 আমরা লাস্ট ক্লাসে মনে হয় ভার্ব এবং এটা ক্লাসিফিকেশন দেখছিলাম, তাই না ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আফটার বিফোর এটা একবার পড়ে নিলেই পারবেন। এইটা মনে হয় আপনারা জানেন কিনা, আমি আপনাদেরকে মনে করাই দেই। দেখেন, ফোন শব্দটার পূর্বে যদি দা থাকে তখন আমাদের লিখতে হয় ওভার দা ফোন, আর যদি দা না থাকে তাহলে লিখতে হয় বাই ফোন। আর যদি কেউ ফোনের লাইনে আছে বোঝায়, আমরা জানি লাইনে থাকলে কি হয়? অনলাইন। আর লাইনে না থাকলে কি হয়? অফলাইন। তাই ফোনের লাইনে থাকা বোঝালে কি হবে? অনলাইন বোঝাবে। মাথায় রাখেন, এটা আমি একটু লিখে দেই। কি হবে ভাই? বাই ফোন, আর্টিকেল নাই। আরেকটা কি হবে? ওভার দা ফোন, আর্টিকেল আছে না নাই? আছে। এই দুটোর বাংলা হলো ফোনের মাধ্যমে। এই দুটোর বাংলা কি? ফোনের মাধ্যমে। এবার আপনারা এই 6টা প্রশ্ন উত্তর সমাধান করার চেষ্টা করেন। আচ্ছা, এখানে আপনাদেরকে একটু বলে রাখি, আজকের ক্লাসে লেকচারের প্রায় 20 মিনিটের মতো বাকি থেকে যাবে। শুনেন কিন্তু, কত মিনিট বাকি থাকবে? 20 মিনিটস। তাই আমরা আমাদের আজকের লেকচারের 20 মিনিটের সাথে আমরা নেক্সটে এমন একটা লেকচার ধরবো যেটা 1 ঘন্টা 40 মিনিটে কভার করা যায়। এই হিসাব করতে গেলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে 9 নাম্বার লেকচারে, আর 18 নম্বরে আছে ডিগ্রি অফ কম্প্যারিজন। বলেন আগামী ক্লাসে লেকচার নাম্বার 6 না পড়ায়, ও 6 হয়ে গেছে, আমি লেকচার নাম্বার 7 না পড়ায় বাবা আপনাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ধরবো নাকি ডিগ্রি ধরবো? আচ্ছা, তাহলে আপনাদের জন্য বেটার হবে আমি নেক্সট লেকচারে, যে আমি লিখে দিচ্ছি কিন্তু, হ্যাঁ আমি লিখে দিই। আমার ভালো তো সবগুলো যে কোনোটাতে হবে ভাই। হ্যাঁ, আপনারা একটু দয়া করে মনে করাই দিন, ওনারা যদি অন্য কোনো নোটিশ দেয়। নেক্সট লেকচার, দেখছেন আবার মুছে যাচ্ছে। নেক্সট লেকচার, সেটা হচ্ছে লেকচার 6 এর বাকি অংশ। প্লাস এটা কি আজকে, ও সরি বাবা সরি, লেকচার 5 এর বাকি অংশ প্লাস
লেকচার 9, সেটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা আমরা করব। তা না হলে যে 20 মিনিটের বা 25 মিনিটের আলোচনাটা বাকি থাকবে, দেখা গেল আপনার ওইখান থেকেই আল্লাহ না করুক প্রশ্ন চলে আসলে আপনি বিপদে পড়বেন কিনা। তাহলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটাই হচ্ছে আপনাদের আগামী লেকচারের টপিক। আমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস রুটিন পেয়েছেন? স্যার রুটিন পায় নাই। তাহলে কালকে দিয়ে দিবে হয়তো বা। জি স্যার, পেয়েছি, রুটিন গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, তাহলে গ্রুপে একটু দেখেন। এই যে দেখেন, হি ইনফর্ম মি দ্য নিউজ, দা থাকার কারণে কি লিখবেন? ওভার দ্য ফোন। হি ইনফর্ম মি দ্য নিউজ, দা না থাকার কারণে বাই ফোন। হি হ্যাজ বিন ফোন ফর 15 মিনিটস, সে 15 মিনিট যাবত ফোনের লাইন আছে। এই শব্দ হচ্ছে কার? অফ করেন না। আহা, সে 15 মিনিট যাবত ফোনের লাইনে আছে। লাইনে থাকা বোঝালে অন বসে। এখানে দেখেন, দা থাকলেও অন বসবে, না থাকলেও অন বসবে। উই রান আওয়ার বিজনেস, দা নাই, বাই ফোন। উই রান আওয়ার বিজনেস ওভার দ্য ফোন। দুটো বাক্যের বাংলা হলো আমরা ফোনে আমাদের ব্যবসা চালাই। এফ নাম্বারে দেখেন, ফর মাই বিজনেস আই এম অলমোস্ট অলওয়েজ অন দ্য ফোন। আমি আমার ব্যবসার জন্য প্রায় সবসময় ফোনের লাইনে থাকি। এতটুকু ক্লিয়ার কিনা প্লিজ বলেন? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আপনি স্কিপ করেন, আমি বলতেছি। আপনি একটু ওই যে মিউট করেন। ওভার প্লাস দা ফোন, বাই প্লাস ফোন, এই দুটো ফ্রেজের বাংলা হলো ফোনের মাধ্যমে। তাই আপনি বলতে পারেন সে আমাকে ফোনের মাধ্যমে দাওয়াত দিয়েছিল। তাহলে কি হবে? হি ইনভাইটেড মি ওভার দ্য ফোন, অথবা হি ইনভাইটেড মি বাই ফোন। আর ফোনের লাইনে থাকা বোঝালে অন বসে, অনলাইন। তাহলে ফোনের মাধ্যমে অথবা ফোনে, এই কথাটা বোঝাতে গেলে আমরা ওভার দ্য ফোন বা বাই ফোন লিখতে পারবো। একটা এবার স্ক্রিনশট নিতে পারেন। ওকে, আচ্ছা আমরা দেখি আমরা কত নাম্বার পেজ পর্যন্ত ছিলাম। আচ্ছা, আমরা অনেকগুলো করেছি। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস সেকশনে গিয়ে সেখানে প্রায় 30 থেকে 45টা প্রশ্ন আমরা সমাধান করব। প্রশ্নগুলো হবে এরকম। ওকে, এই যে এরকম হবে, আমরা বিভিন্ন প্রশ্ন সমাধান করব। হ্যাঁ, এর মধ্যে অধিকাংশই থাকবে বিগত বছরের প্রশ্ন বা আসার মতো প্রশ্ন, যেগুলো আসতে পারে। আচ্ছা, তাহলে ঠিক আছে বাবা, আপনাদের সাথে আজকে আর বেশি আফটার আর বিফোর না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। এই দেখেন, কোনো কিছু শুরুর পূর্বে বোঝালে বিফোর, আর পরে বোঝালে আফটার। যেমন ধরে নেন আমি বললাম গেভ আপ। গেভ আপ মানে ত্যাগ করা। হি গেভ আপ স্মোকিং আফটার দ্য বার্থ অফ হিজ ফার্স্ট চাইল্ড। সে তার প্রথম সন্তানের জন্মের পরে ধূমপান ছেড়ে দিল। খেয়াল করেন, এই আফটারকে কেন কনজাংশন বলা যাবে না? কারণ হি গেভ আপ স্মোকিং, এটা একটা সেন্টেন্স। দ্য বার্থ অফ হিজ ফার্স্ট চাইল্ড, এটা কি সেন্টেন্স? সেন্টেন্স না। আমি বলেছিলাম যদি দুটো সেন্টেন্সকে যুক্ত করে তখন কনজাংশন হয়। এবার দেখেন, হি কেম হিয়ার, এটা একটা সেন্টেন্স, কিন্তু দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মুক্তিযুদ্ধ, এতটুকু কিন্তু সেন্টেন্স না, তাই এটা একটা প্রিপোজিশন। কিন্তু হি হ্যাড কাম, আই ওয়েন্ট, এই দুটো আলাদা বাক্যকে যুক্ত করার কারণে এটা কি হয়েছে? কনজাংশন। এটা একটা স্ক্রিনশট মেরে নেন। ঠিক আছে তো বাবারা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আজকের আলোচনা ইনশাল্লাহ এতটুকু শেষ। আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস সেকশন নিয়ে আলোচনা করব, কমপক্ষে 20 থেকে 30 মিনিট। এরপরে আমরা ডিগ্রি চেঞ্জিং নিয়ে কথা বলবো।
আর স্যার অ্যাডভার্ব এটা বকে অ্যাডভার্ব মানে কি অ্যাডজেক্টিভ হয়েছিল? জি অ্যাডজেক্টিভ হলো তো অ্যাডভার্ব বাকি থাকার কথা না ভাই? জি স্যার অ্যাডভার্ব হয়েছে। অ্যাডভার্ব তো হয়ে যাওয়ার কথা। অ্যাডভার্ব 15 থেকে 20 মিনিট ক্লাস নিলেই হয়ে যায়। দেখেন তো আমি আপনাদেরকে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার এগুলো পড়াইছিলাম কিনা? তাহলে অ্যাডভার্ব বাকি নাই তো ভাই। মানে আমরা ওই 5 নাম্বার লেকচারটা না পড়ায় 6 নাম্বার লেকচারে গিয়েছিলাম, এটা বাকি ছিল ভাই। ওকে, তো ঠিক আছে, আল্লাহ বাঁচা রাখলে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেবল ডাকতে যেতেছিলাম, শেষ। নিব আর আধা ঘন্টা। বসে নিব, সমস্যা নেই।